স্যার অলরেডি জয়েন করে গেছেন। আর যেটা বলার যে একটু মন দিয়ে শোনো, বিষয়টা যেহেতু ইংলিশ, তাহলে তার গুরুত্ব তুলনামূলক অন্যরকম, বা সেই গুরুত্ব হয়তো তোমাদেরকে আলাদা করে বোঝানোর দরকার পড়ে না। কম্পিটিটিভ ইংলিশ কেমন হয়, তার চরিত্র কেমন, অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ, কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, এবং শেষে একদম অবশ্যই বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার ডিসকাস করবেন। আমাদের এই কয়েকদিনের মানে যে ক্লাসের যে সেশন রয়েছে, এখানে কিন্তু তুমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হবে না, কারণ একটা 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে কোনো একটা সাবজেক্টের কোনো পার্টিকুলার চ্যাপ্টার হয়তো পুরোপুরি শেষ হয় না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যে এই কয়েকদিনের ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি না। এর পরবর্তীতে নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ যাবো। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে, সিলেবাসটাকে ভালো করে বোঝার দরকার আছে যে ইংলিশের মধ্যে আমাদেরকে কতটা কি পড়তে হবে। নাম্বার 2 যেটা বললাম যে অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং শেষে অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাশন। ক্লাসটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আবারও বলছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস গ্রুপে শেয়ার করা হবে না, তা ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমেই কিন্তু শেয়ার করা হবে। প্রত্যেকে কনসেন্ট্রেট করো ক্লাসটায়। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ করা থাকছে, কিন্তু ইনকল মেসেজ বা চ্যাট অপশন খোলা থাকছে। অর্থাৎ কোনো সমস্যা হলে এখানে মেসেজ করো, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করার কোনো দরকার নেই। যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, সেই মেসেজটুকুই করো। এছাড়া তোমরা রিয়াকশন দিয়ে তোমাদের রেসপন্স জানাতে পারো। একটু প্লিজ কোঅপারেট করবে, স্যারকেও কোঅপারেট করবে, ক্লাসটা তাহলে সব থেকে সুন্দর হবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই একটু মেক শিওর করবে যে সবাই আমার কথা শুনতে পাচ্ছ। ভেরি গুড। ওকে, আচ্ছা দেখো তো সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে কিনা। যদি স্ক্রিনটা ভিজিবল হয় থাম ইমপ্রেশন দেবে। ভেরি গুড, ভেরি গুড। তো চলো, তো আজকে দেখো, আজকে আমাদের যে ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিএসএসসি যে কন্ডাক্ট করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই পরীক্ষা, এই পরীক্ষা দুটো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই পরীক্ষার কি সিলেবাস রয়েছে এবং কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে পারলে আমরা খুব কম সময়ের মধ্যে সিলেবাসটা কভার করতে পারবো এবং আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো, রাইট? তো দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কি হয়, যেটা আমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে কি যে আমাদের কাছে বাজার চলতে কিছু বই থাকে, সেগুলোকে আমরা পড়ার অভ্যাস করি বা আমরা কিনে নিয়ে আসি এবং প্রথম থেকে শেষ অবধি করে ফেলি। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে বা অ্যাট দি এন্ড অফ দ্য মানে মান্থ, এরকম কি হয়, তখন আমরা দেখি যে আমরা শেষ করার পরেও কিন্তু কোনো আনসার করতে পারছি না। মানে আমরা যখন কোনো একটা মক টেস্ট দিচ্ছি বা আমরা যখন প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করছি, তখন আমরা করতে পারছি না। তা এই এই যে কারণটা তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে কেন আমরা পাচ্ছি না স্যার। আমাদের কাছে বই আছে, আমাদের কাছে রিসোর্স আছে, আমরা কেন পাচ্ছি না? দ্য ফ্যাক্ট ইজ, কারণ তোমরা এখানটাতে কি করছো, তোমরা ভালো করে সিলেবাসটাকে ফলো করো না এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে ভালো করে কাল্টিভেট করো না। কারণ কি দেখো, যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে কাল্টিভেট করবে তখন তুমি বুঝতে পারবে যে একজন এক্সামিনার কোন পার্সপেক্টিভ থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের প্রশ্নগুলো করে থাকেন। যদি আমরা সেই জায়গাটা ধরে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেকটা সহজ হবে। তো প্রথমে আমাদের উচিত হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে খুব ভালো করে পড়া, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়, সেগুলোকে প্রথমে দেখতে হবে। আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের সিলেবাসটা কি কি রয়েছে, ওয়েবসাইটের মধ্যে মানে সিলেবাসের মধ্যে কতটুকু পড়তে হবে, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট টু স্টাডি থেকেও ইম্পর্টেন্ট হোয়াট নট টু স্টাডি। অর্থাৎ কোন জিনিসটা আমরা পড়বো না, এই পড়বো না আগে কিন্তু বের করতে হবে। কারণ দেখো, আমাদের কাছে সময় কিন্তু খুব লিমিটেড। কারণ তোমরা জানো যে নভেম্বরে ধরো মোটামুটি 3 তারিখ 4 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো যদি আমি ধরে নিই আমাদের হাতে 3 মাস সময় আছে খুব বেশি হলে, তো আমরা যদি ধরে নিই যে আমাদের ফেব্রুয়ারিতে যদি এক্সাম হয়, তাহলে দেখো এই 3 মাসের মধ্যে কিন্তু আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। আর শুধু আমাদের কাছে তো শুধুমাত্র ইংরাজি নয়, এছাড়া অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। তাহলে আমরা যদি ওভারঅলটা দেখি, তাহলে ইংরাজির জন্য আমরা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করব। আর একটা বিষয় হচ্ছে, তোমরা জানো যে এসএসসি মানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি, এই দুটোকে যদি আমি দেখি ভালো করে, তাহলে আমরা দেখব যে গ্রুপ সি তে আমাদের ইংরাজি বিষয়টা রয়েছে, গ্রুপ ডি তে আমাদের ইংরাজি নেই।
তাহলে স্যার আমরা কি ইংরাজিটা পড়বো না? গ্রুপ ডিতে তো নেই। দেখো, আমার মতামত হচ্ছে যে আমরা যখন পড়াশোনাটা করব না, যখন কেউ পড়াশোনাটা করে তখন তারা এই 3 মাস ধরে পড়াশোনা করবে। তাতে কি হবে, তারা ইংরাজিটাও পড়াশোনা করবে, ম্যাথটাও পড়াশোনা করবে, জিকে পড়াশোনা করবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা করবে। ঠিক আছে, এই ওভারঅল জিনিসটা তারা পড়াশোনা করবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি পড়াশোনা করে নেয় তাহলে প্রথম থেকে কি হবে, যদি পড়াশোনার অভ্যাস থাকে প্রথম থেকে, তাহলে কি হবে, তারা কিন্তু একটা রুটিনলি পড়াশোনা করতে পারবে এবং তাদের কাছে প্রথম থেকে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কতটুকু পড়তে হবে। যদি আমাদের এরকম হয় যে আমি আজকে গ্রুপ ডির জন্য পড়াশোনা করব, তারপরে আবার আমি গ্রুপ সির জন্য পরে পড়াশোনা করব, তাহলে ব্যাপারটা কিরকম হয় বলতো, একটা মানে একটা খন্ড খন্ড পড়াশোনা হয়ে যাবে, যে আমাকে আবার স্টাডি করতে হবে। আমি চাইছি যে না, এরকম ভাবে না, আমরা কম্প্রিহেন্সিভ স্টাডিটা করব। আমরা প্রথম থেকে ইংরাজিটাকে নিয়েই আমরা এগোবো। কারণ গ্রুপ ডি তে যে সিলেবাস রয়েছে তার সাথে শুধুমাত্র যদি আমি ইংরাজিটাকে অ্যাড অন করে দিই তাহলে কিন্তু পুরো জায়গাটা কভার হয়ে যাচ্ছে। তাহলে প্রথম থেকে আমার রুটিনে বা আমার যে স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা কি হবে, আমার স্ট্র্যাটেজি হচ্ছে এই যে 2-3 মাস যেটা সময় রয়েছে আমাদের হাতে, এর মধ্যে পুরো ইংরেজি যে যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে, আমরা সবটাই আলোচনা করবো আজকে ক্লাসে। আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, আমরা কোন কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন হয় প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো জায়গাগুলো আলোচনা করব, সবটা আমি আলোচনা করবো, এবং কোন তার মধ্যে আমরা কোনটুকু পড়বো আর কোনটুকু বাদ দেবো সেটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের জন্য আমি করে দেবো। রাইট, এবার দেখো, তাহলে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি একটু পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এখানটায় আরামসে কিন্তু ভালো নাম্বার মানে আর্ন করতে পারবো। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এইটুকু? যদি সবাই বুঝতে পারো তাহলে একবার থাম ইমপ্রেশন দেবে। ভেরি গুড। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কি করে যে এই জায়গাটায় কিন্তু ফাম্বেল করে যায় যে স্যার আমি কোনটুকু পড়বো। ঠিক আছে, ম্যাক্সিমাম শোনা যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইংরাজি সবার কাছে একটা ভীতির জায়গা, যে স্যার ইংরাজি, আবার ইংরাজি পড়তে, ঠিক আছে, ইংরাজি নিয়ে আমাদের এমনি ভয় আছে, আবার যদি ইংরাজি পড়তে হয়। দেখো, তোমাদেরকে এক্সামটা যদি ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক দিস এক্সামিনেশন তাহলে তোমাকে পড়তে হবে। কিভাবে পড়বে, কেন পড়বে, পড়তে হবে, কারণ এক্সামে রয়েছে। আমার স্যার এখানে আমার দুর্বল জায়গা, হ্যাঁ দুর্বল জায়গা হতেই পারে, কিন্তু দুর্বল জায়গা মানে এটা নয় যে এটাকে আমি বাদ দিতে পারবো। কারণ তোমাকে যখন গ্রুপ সির প্রিপারেশন তুমি নিচ্ছ তার মানে তোমাকে ইংরেজিটা পড়তে হবে। ঠিক আছে, দেয়ার ইজ নো এক্সকিউজ, মানে এখানে কোনো এক্সকিউজ নেই, তোমার কেউ ক্ষমা করবে না। ঠিক আছে, তাহলে স্যার কি করব, আমাকে কি করতে হবে, যাদের ইংরাজিটা দুর্বল তাদেরকে কি করতে হবে, যদি আমাদের দুর্বল হয় তাহলে ওটাকে আরো একটু মজবুত করে নিতে হবে। ঠিক আছে, আর যাদের যাদের হচ্ছে অলরেডি এটা একটা ভালো জায়গায় রয়েছে তাদেরকে আরো এটাকে মজবুত করতে হবে। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমরা মানে সিলেবাসটা দেখে নিই, সিলেবাসের সাথে আমরা আর কি কি ভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করব সেই জিনিসটা দেখব। আর একটা জিনিস বিষয়বস্তু হচ্ছে যে দেখো, আমি তোমাদের যে ধরো এই যে 1-1.5 ঘন্টা যে ক্লাসটা নেব, ঠিক আছে, একটু ধৈর্য সহকারে সবাই শুনবে, মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, আমি সমস্ত জিনিস তোমাদের যা যা কোয়ারিজ হতে পারি, ঠিক আছে, আমি তোমাদের জায়গা থেকে সবটাই ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো তারপরেও তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে রিগার্ডিং ইংলিশ, যদি ইংরাজি বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমি তোমাদের সেই সময় পরে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, ক্লাসের পরে। আর যদি অন্যান্য এছাড়া অন্যান্য যে সংক্রান্ত তোমাদের সমস্যাগুলো আছে সেগুলো স্যার তোমাদেরকে বলে দেবে। ঠিক আছে, আর অযথা আননেসেসারি অন্যান্য এসএমএস করবে না, আমি কিন্তু দেখতে পারবো না। ঠিক আছে, যেগুলো ইংরাজির সাথে প্রাসঙ্গিক বা আমাদের ক্লাস রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকেই তোমরা এখানে কিন্তু বলবে। ঠিক আছে, তা সবাইকে একটু বলছি যে এই 1.5 ঘন্টা যে 1 ঘন্টা 10-15 মিনিট যেটুকু সময় আমি তোমাদের ক্লাস করাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, কারণ দেখো, তোমরা পেশেন্স যদি না রাখতে পারো তাহলে কিন্তু প্রিপারেশন করতে পারবে না। পেশেন্সটা সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে অনেক কিছু করতে হবে। বুঝতে পেরেছো এবার? তাহলে একটু মনোযোগ সহকারে সবাই শুনবে। দেখো, মোটামুটি আমাদের যদি দেখা যায় যে এবছর যে মোটামুটি যে বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে সেখানে মোটামুটি গ্রুপ সির যে ভ্যাকান্সি আমাদের এখনো আছে, তো মোটামুটি দেখা যাচ্ছে আমাদের 2989 মতো আছে।
আর গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 5,488 মতো। ঠিক আছে, আমাদের টার্গেট আমরা কি বললাম, আমাদের প্রথম থেকে পড়াশোনা করবো হচ্ছে গ্রুপ সি কে টার্গেট করে। ঠিক আছে, গ্রুপ সি কে টার্গেট করে, কারণ গ্রুপ সির মধ্যে কি কি রয়েছে আমরা দেখে নেবো সেগুলো আস্তে আস্তে। ঠিক আছে, প্রথমে দেখো আমি তোমাদেরকে গ্রুপ ডি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি বা তোমাদের গ্রুপ ডি সম্বন্ধে আমি বলছি। দেখো, গ্রুপ ডির যদি আমি সিলেবাসটাকে একটু দেখি, ঠিক আছে, তাহলে নাম্বার বিভাজন কি কি রয়েছে দেখো। টোটাল এক্সামটা হয় হচ্ছে 50 মার্কসের এক্সাম হয়। তার মধ্যে রিটেন হচ্ছে কি 45, তাহলে আমাদের 45 হচ্ছে রিটেন, আর 5 হচ্ছে আমাদের কি ইন্টারভিউ। ঠিক আছে, এখনো পর্যন্ত। ঠিক আছে, আর এর সাথে হচ্ছে ইন্টারভিউ বা মানে ওই যে বললাম যেটা ইন্টারভিউ, ওই 5 নম্বরে যা পার্সোনালিটি টেস্ট বলো, এটা 5 মার্কস। তাহলে 45 প্লাস 5, এটা মোটামুটি আমাদের টেন্টেটিভ রয়েছে। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে স্যার এখানে কি কি রয়েছে, কি কি সাবজেক্ট আছে। প্রথমত আমাদের রয়েছে জেনারেল নলেজ। ঠিক আছে, এবার জেনারেল নলেজ থেকে আমাদের কি রয়েছে, তাহলে এটাকে আমরা জিএস হিসাবেও বলতে পারি বা জিকে বলতে পারি। যদি জেনারেল জিএস হয়ে যায় তাহলে এখানে জেনারেল নলেজের সাথে সাবজেক্ট গুলো ঢুকে যাবে, সাবজেক্ট গুলো ঢুকলে জিএস। ঠিক আছে, এখান থেকে আমাদের 15 নম্বর রয়েছে, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর, তার মানে 15 মার্কস। এরপরে আমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, পেরুতে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে আমাদের 15 মার্কস রয়েছে এখানে 1। আচ্ছা, এরপরে আমাদের অ্যারিথমেটিক রয়েছে, অ্যারিথমেটিক হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, 1 মার্কস করে 15টা কোয়েশ্চেন, এখানেও 15 মার্কস। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ ডির সিলেবাস। গ্রুপ ডিতে আমাদের 45 মার্কস আছে। ঠিক আছে, তাহলে 45 কোয়েশ্চেন 45 মার্কস, তার মানে একটা কোয়েশ্চেন 1 নম্বর করে। আচ্ছা, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস থাকবে না। ঠিক আছে, টাইম হচ্ছে 1 ঘন্টা, তোমাদের কাছে 1 ঘন্টা তোমাদেরকে সময় দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং এমসিকিউ বেসড এক্সাম হবে, ওএমআর শিট বেসড এক্সাম হবে। ঠিক আছে, এটা তোমরা আশা করি সবাই জানো, অফলাইন এক্সাম ওএমআর শিট বেসড হয়। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি সিলেবাস। এবার যদি আমরা চলে যাই যে গ্রুপ সির দিকে, আচ্ছা এখান থেকে সিলেবাস কি কি রয়েছে দেখো, এখানে দেখে নিতে পারবে তোমরা। ঠিক আছে, কি কি আছে, জেনারেল নলেজের মধ্যে কি কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কেমন ধরনের হতে পারে সেগুলো আর কি পড়তে হবে। আচ্ছা, এখানে পাটিগণিতে কি কি থাকতে পারে এটাও তোমাদেরকে এখানে রেখে দিয়েছি। আচ্ছা, এবার যদি আমরা গ্রুপ সির দিকে চলে যাই, অর্থাৎ যেটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট। ঠিক আছে, এখানটায় কি ধরনের হতে পারে দেখো। ঠিক আছে, নাম্বার বিভাজনটা আমরা ওই দেখি একটুখানি, তাহলে কিরকম দেখতে পাবো স্যার। এখানে মোটামুটি আমরা 100 মার্কসের এক্সামটা হবে। ঠিক আছে, মানে এখানে আমাদের মনে রাখবে যে আর তার মধ্যে আউট অফ 100 হচ্ছে 60 মার্কস হচ্ছে আমাদের কি আছে, 60 হচ্ছে আমাদের রিটেন। ঠিক আছে, 25 হচ্ছে আমাদের কম্পিউটার টেস্ট, আর 5 মার্কস আর 10 মার্কস হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, আর 5 মার্কস হচ্ছে আমাদের ইন্টারভিউ। এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কস এক্সাম। তাহলে 60 মার্কসের হচ্ছে আমাদের রিটেন টেস্ট, 25 হচ্ছে আমাদের কম্পিউটার টেস্ট, আর 10 হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে, আর 5 মার্কস হচ্ছে আমাদের ইন্টারভিউ। যেটা আমাদের গ্রুপ ডিতে আমরা গ্রুপ ডিতে আমরা দেখেছিলাম কি 45 প্লাস 5। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এখানে 60 মার্কস, ওখানে হচ্ছে কত ছিল, ওখানে 45। তার মানে এই যে 45 যেটা ছিল তার সাথে জাস্ট আমি যদি একটা ইংরাজিটাকে অ্যাড অন করি তাহলে কিন্তু আমাদের 60 এখানে হয়ে যাচ্ছে। রাইট, এই যে একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর, টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট হচ্ছে 25 নম্বর, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার জায়গা। এবার দেখো লিখিত পরীক্ষার যে ধরন রয়েছে কি কি দেখে নিই আমরা। একই রকম ভাবে আমরা জেনারেল নলেজ দেখতে পাচ্ছি, 15টা কোয়েশ্চেন 15 নম্বর, অর্থাৎ 1 নম্বর করে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 1 নম্বর। আচ্ছা, ইংরাজি হচ্ছে 15 নম্বর, 1 নম্বর করে। আচ্ছা, পাটিগণিত হচ্ছে 15টা কোয়েশ্চেন, 1 নম্বর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 60। এটার জন্যই তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র যদি ইংরাজিটাকে এখানে পড়াশোনাটা করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে একটা ভালো মার্কস চলে আসবে। ঠিক আছে, দেখো যারা পড়াশোনা একটু একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করবে, ঠিক আছে, যদি একটু স্মার্ট ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে স্ট্র্যাটেজি বানানো এবং এই যে কম সময়ে বেশি নম্বর তুলতে হবে, কম সময়ে বেশি নম্বর বা কম পড়ে বেশি নম্বর তুলবো, দ্যাট ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক।
স্মার্ট ওয়ার্ক যদি তুমি করতে পারো, তাহলে যদি কেউ একটু ভালো করে পড়াশোনাটা করতে পারে, তাহলে কিন্তু ইংরেজিতে এখানে আউট অফ 15 কিন্তু 13+ তারা স্কোর করতে পারবে। যদি পড়াশোনাটা ভালো করে করে, তাহলে 13+ স্কোর করা কিন্তু এমন কিছু নয়। 13+ স্কোর কিন্তু এমনিই করা যায়, ঠিক আছে, কিন্তু তাদেরকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? আর যারা মোটামুটি একটু আছে, তারা মোটামুটি 10+ তো করতেই পারবে। খুব ভালো হলে 13+ স্কোর তারা করতে পারবে, যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা। একই রকম ভাবে এটা দেখো, ক্লার্কের পরীক্ষাটা কিন্তু বেশি কঠিন আর কি, কারণ কি 60 মিনিটে 60টা কোয়েশ্চেন করতে হবে, ওখানে কিন্তু 60 মিনিটে 45টা কোয়েশ্চেন করতে হচ্ছে, ঠিক আছে, এমসিকিউ 1 নম্বর। তাহলে এটা কিন্তু আমাদের এখানে 4টে বিষয় ঢুকে যাচ্ছে, 4টে 15-র সেগ্রিগেশন কিন্তু হয়ে যাচ্ছে। তো এই জন্য অপেক্ষাকৃত হবে এটা কিন্তু টাফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার দেখে নিই আমরা সিলেবাসটা, ইংরাজি সিলেবাসটা কি কি রয়েছে, ঠিক আছে, জেনারেল ইংলিশের সিলেবাসে কি কি রয়েছে দেখে। প্রথম হচ্ছে আমাদের শব্দ তালিকা, দ্যাট ইজ ওয়ার্ড নেস্ট। শব্দ তালিকা বলতে বোঝায় কি, ওয়ার্ড নেস্ট, ঠিক আছে। তার মানে এখানে বিভিন্ন শব্দগুলো থাকবে, অর্থাৎ সিনোনিম কি কি হতে পারে, অ্যান্টোনিম কি কি হতে পারে, ঠিক আছে, হোমোনিম কি কি হতে পারে, প্যারোনিম কি কি হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। এটাকে বলা হয় শব্দ তালিকা বা ওয়ার্ড নেস্ট। নাম্বার 2 হচ্ছে গ্রামার। এইখানে হচ্ছে ব্যাকরণ বা গ্রামার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর জন্যই আমাদেরকে কিন্তু গ্রামার ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে দুটো জিনিস খুব আসে, একটা হচ্ছে এরার কারেকশন, আর একটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং এরার কারেকশন করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর জন্য আমাদের গ্রামারটা খুব ফুটিয়ে পড়তে হবে, ঠিক আছে। আমাদের ইংলিশের যে গ্রামার সেকশন আছে, সেখানে কিন্তু আমাদের ফুটিয়ে পড়তে হবে, ঠিক আছে, একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে শুরু করে সমস্ত কিছু আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে। সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি বোঝায় স্যার? সেন্টেন্স স্ট্রাকচার, দেখো সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন, এই যে কাঠামো বা গঠন, তোমরা তোমরা দেখো যে অ্যাকর্ডিং টু সেন্টেন্স স্ট্রাকচার, সেটা আমরা কি জিনিসটা দেখতে পাই। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সে কিভাবে ভাগ করা হয়, এবং অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স কয় ভাগে ভাগ করা যায়, এগুলো ব্যাপারটা একটু দেখে নিতে হবে। দেখো, আমি যদি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেখি, মানে সেন্টেন্সের স্ট্রাকচার হিসাবে আমরা দেখি, তাহলে ব্যাপারটা কেমন হয় একটু দেখি। দেখো, সেন্টেন্সের স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন। স্ট্রাকচার মানে সেন্টেন্সটা কেমন দেখতে হয়, গঠন। তা গঠন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কি আছে মনে রাখবে। সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া থাকবে একটা মাত্র। এছাড়া কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর এই নন ফাইনাইট ভার্বের মধ্যে কারা রয়েছে স্যার? এর মধ্যে হচ্ছে পার্টিসিপেল আছে, এর মধ্যে স্যার জেরান্ড আছে, এর মধ্যে স্যার ইনফিনিটিভ আছে। এরা সবাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার আমি বলি যে স্যার তাহলে ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো? দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব গুলো কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার
এবং টেন্স, এই চারটে দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হতে পারে। ঠিক আছে, সরাসরি নিয়ন্ত্রিত হতে পারে কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স, এই চারটে দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হতে পারে, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে চিনব। ঠিক আছে, ব্যাপারটা কিরকম দেখো, ধরো আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্ট, এটা একটা ভার্ব, আর একটা টু গো, এটাও একটা ভার্ব। দুটো ভার্ব আছে, এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব টু। এবার বক্তব্য হচ্ছে স্যার এই দুটো ভার্বের মধ্যে কে কোন ভার্ব? এই প্রথম যে ভার্বটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন ভার্ব ফাইনাইট ভার্ব আমরা দেখি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর দেখো এটা এটা একটা টু নিয়ে বসে আছে, তার মানে এটা একটা ইনফিনিটিভ গঠন করেছে, এটা একটা ইনফিনিটিভ গঠন করেছে। যেই মুহূর্তে আমরা এটা চিনতে পারলাম যে এটা ইনফিনিটিভ, তার মানে আমরা বুঝতে পারলাম এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার স্যার ওটা প্রথমটা কেন ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া? কারণ দেখো তুমি যেই মুহূর্তে এই আইটাকে চেঞ্জ করছো, সাবজেক্টটাকে চেঞ্জ করছো বা পার্সনকে চেঞ্জ করছো, এটা কোন পার্সন রয়েছে? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন রয়েছে সাবজেক্ট। ঠিক আছে, ফার্স্ট পার্সনে আছে, কোন নাম্বার আছে? সিঙ্গুলার নাম্বার আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে। তুমি যেই মুহূর্তে তোমার ইচ্ছে হলো যে না স্যার আমি এখানটা আইটাকে কেটে দেবো, করে আমি এখানে হি করে দেবো, হি করে দেবো, বা এটাকে কেটে আমি সি করে দেবো। ঠিক আছে, হি বা সি করে দেবো। সে যেই মুহূর্তে তুমি এখানে হি বা সি করলে, তার মানে তুমি কি সাবজেক্টটাকে চেঞ্জ করলে, পার্সনটাকেও চেঞ্জ করলে, এবং নাম্বারটাকেও তুমি চেঞ্জ করলে। আমি ধরে নিচ্ছি করলে, কারণ এটা সিঙ্গুলারই ছিল, এটা সিঙ্গুলারই যদিও রয়েছে, কিন্তু তুমি এখানটায় চেঞ্জ করেছো। যেই মুহূর্তে তুমি চেঞ্জ করবে, দেখো ইমিডিয়েট যে ভার্বটা রয়েছে, অর্থাৎ ইমিডিয়েট ভার্ব কোনটা? ওয়ান। এই ওয়ান ভার্বটা কিন্তু রিয়াক্ট করা মানে কি, এ তখন কি করছে? এর সাথে একটা এস নিচ্ছে, রিয়াক্ট করছে মানে এর সাথে একটা এস নিচ্ছে, রাইট? ঠিক আছে, এর সাথে একটা এস নিচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এস নিল সঙ্গে সঙ্গে, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। তার মানে এই ভার্বটা কিন্তু রিয়াক্ট করলো, এই যে ইমিডিয়েট ভার্বটা এটা কিন্তু একটা রিয়াক্ট করলো। রিয়াক্ট করলো মানে কি, এই যে ও কিন্তু ওয়ান্টেড থেকে ওয়ান্টস হয়ে গেল। ঠিক আছে, কিন্তু কিন্তু এই যে তোমার টু গো ভার্বটা রয়েছে, তুমি এই ভার্বটাকে কোনোভাবেই রিয়াক্ট করাতে পারবে না। যখনই তুমি এই যে সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স তুমি চেঞ্জ করবে, এইটাকে তুমি যতবার চেঞ্জ করবে, এই এই ভার্বের রিয়াকশন কিন্তু এই ভার্বের উপর পড়বে না। ঠিক আছে, এই ভার্বটা কিন্তু সবসময় একই রকমই থেকে যাবে, টু গোই থেকে যাবে। তাহলে যেহেতু এই ভার্বটা সবসময় আনএফেক্টেড অবস্থায় রয়েছে বা কোনো রকম ভাবেই তার প্রভাব এর মধ্যে পড়ছে না, তাহলে এই ভার্বটা হয়ে গেল আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। একটা সিম্পল সেন্টেন্স হতে গেলে প্রধান শর্ত হচ্ছে স্যার কি? প্রধান শর্ত স্যার একটা মাত্র সাবজেক্ট থাকতেই হবে, একটি সাবজেক্ট থাকতেই হবে, আর একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। ঠিক আছে, কিন্তু নন ফাইনাইট হিসাবে কিন্তু থাকতে পারে কেউ, নন ফাইনাইট ভার্ব হিসাবে আরো থাকতে পারে। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে সিম্পল সেন্টেন্সটা দেখি আমরা কিন্তু চিনতে পারলাম। এবার আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দিকে যাব, যে স্যার কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সও আপনি বললেন যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার রয়েছে। কমপ্লেক্স বা কম্পাউন্ডটা বোঝার জন্য আমি একটা তোমাদের ডায়াগ্রাম ইউজ করব। মনে করো যে এখানে একটা ফ্লিপকার্ট বলে একটা কোম্পানি রয়েছে, এখানে অ্যামাজন বলে একটা কোম্পানি রয়েছে, এখানে মিন্ত্রা বলে একটা কোম্পানি রয়েছে, তিনটে কোম্পানি আছে। এই কোম্পানির এই যে ওপরের তলায় যারা রয়েছে, এই যে লেভেলটায়, এই যে লেভেল, এই লেভেল, এই লেভেল আর এই লেভেলে যারা রয়েছে, এরা সবাই কি? এরা মনে করো এরা হচ্ছে সিইও, ইনি হচ্ছে সিইও, ইনি হচ্ছে সিইও, রাইট? এবং এনাদের যে আন্ডারে রয়েছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এনাদের, অর্থাৎ এ নামক একজন কর্মচারী রয়েছে, বি নামক একজন এমপ্লয়ি রয়েছে,
সি নামক একজন কর্মচারী আছে, ডি নামক একজন কর্মচারী আছে, ই নামক কর্মচারী রয়েছে, এফ নামক কর্মচারী আছে। তার মানে কি, এই যে ফ্লিপকার্টের আন্ডারে, সিওর আন্ডারে এই যে এ বি এরকম অনেক কর্মচারী আছে, আবার অ্যামাজনের আন্ডারে সি ডি ই এফ এরকম অনেক, সি ডি এরকম কর্মচারী আছে, আবার মিন্ত্রার আন্ডারে এখানেও কর্মচারী আছে। তার মানে ভালো করে বোঝো, এই যে উপরের পোস্টে যারা রয়েছে এখানে, এটা হচ্ছে মালিক, তার মানে এটাকে আমরা বলতে পারি এনারা হচ্ছে প্রিন্সিপাল। আর এই যারা রয়েছে এখানে এবং এখানে, এরা কি, এরা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট, কারণ ওদের হয়ে কাজ করছে বা ওদের অধীনে কাজ করছে, তারা সাবঅর্ডিনেট। ঠিক আছে, এবার দেখো যে এই যে ফ্লিপকার্টের যে সিইও রয়েছে, তিনি যদি কোনো কথা, মানে কোনো কিছু একটা মানে মেসেজ দেয়, সেই মেসেজটা কি তিনি সিইও গিয়ে দিয়ে আসবেন? তা তো নয়। এই ফ্লিপকার্টের সিইও যদি কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করে, এ অথবা বি বা এ বি উভয়কেই দেওয়ার চেষ্টা করছে মেসেজ, তখন এই মাঝখানে একজন না মিডিয়েটার থাকে। মিডিয়েটার মানে কি, যে হচ্ছে এই সিইও যে কথাগুলো বলে সেই কথাগুলোকে কনভে করে দেয়। ঠিক আছে, এই ব্যক্তির নাম কি আমরা মনে রাখবো? এই যে ব্যক্তি রয়েছে মাঝখানে, যে হচ্ছে ফ্লিপকার্টের সিইওর সাথে এ এবং বি কর্মচারী যোগাযোগ স্থাপন করছে, তার নাম কি? এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির নাম হচ্ছে সাব অর্ডিনেটিং, ভালো করে শুনবে, সাব অর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, যে কি করছে, ফ্লিপকার্টের সিইওর সাথে তার এমপ্লয়ীদের সম্পর্ক স্থাপন করছে বা সংযোগ স্থাপন করছে। একই রকম ভাবে অ্যামাজনের যিনি সিইও রয়েছে, তার সাথে তার সি এবং ডি নামক এমপ্লয়ির এই যে সম্পর্ক স্থাপনও করছে কে, এই একই রকম ভাবে সম্পর্ক স্থাপন করছে এই মাঝখানে যে রয়েছে, তার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। একই রকম ভাবে মিন্ত্রাস ক্ষেত্রেও তাই, এই ব্যক্তি এবং এই ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করাচ্ছে কে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করছে স্যার? সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করছে স্যার? এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ ফ্লিপকার্টের সিইও যে প্রিন্সিপাল, তার সাথে সাবঅর্ডিনেটদের সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা কি শিখলাম স্যার? তাহলে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট, তাহলে এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো একজন করে প্রিন্সিপাল আছে, কিন্তু সাবঅর্ডিনেট কিন্তু একের বেশিও রয়েছে। এখানেও দেখো একজন করে প্রিন্সিপাল আছে, সাবঅর্ডিনেট কিন্তু একের বেশি আছে। প্রিন্সিপাল কিন্তু একজন, সাবঅর্ডিনেট কিন্তু একের বেশি আছে। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম স্যার, এখান থেকে আমরা শিখবো যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে তাহলে কি শর্ত রয়েছে? একটা তো প্রিন্সিপাল ক্লজ থাকছে, প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটাই হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ স্যার একটাই হচ্ছে, কিন্তু এর সাথে এক অথবা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকছে, সাবঅর্ডিনেট ক্লজ থাকছে। এবং এই যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এর সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, এদের মাঝখানে কিন্তু একজন আছে, তার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আগেই বললাম। তাহলে সাব কনজাংশন, তাহলে এবার যদি প্রশ্ন হয় ঘুরিয়ে যে স্যার সাবঅর্ডিনেটিং কনজাংশন কি ধরনের বাক্য তৈরি করছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি ধরনের বাক্য তৈরি করছে স্যার? মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে, কমপ্লেক্স। ঠিক আছে, আশা করি এইভাবে আর কখনোই তোমরা ভুলবে না যে কাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আশা করি কখনোই কারোর কাছে আর কোনোদিনও মানে সমস্যা তৈরি হবে না যে স্যার কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারছি না। হবে কি কারোর কাছে? কারোর কাছে কোনোদিন বুঝতে অসুবিধা হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? ভেরি গুড। আচ্ছা, একই রকম ভাবে আমরা, আচ্ছা পুরো সিলেবাস একজন জিজ্ঞেস করেছো যে সিলেবাসটা পুরো দেখাবেন স্যার। হ্যাঁ, পুরো সিলেবাসটা অবভিয়াসলি, হ্যাঁ অবশ্যই দেখাবো, কিছুই না। পুরো সিলেবাসটা হচ্ছে আমাদের কি রয়েছে একটু আগেই বলে দিলাম। ঠিক আছে, আমাদের 15 হচ্ছে ইংরাজি আছে, আর 15 হচ্ছে অ্যারিথমেটিক রয়েছে, আর 15 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে,
আর 15 হচ্ছে জেনারেল নলেজ আছে, জিকে রয়েছে। ভেরি গুড। আশা করি পিডিএফ দিলে ভালো। পিডিএফ তো তোমাদের জন্যই বানিয়েছি, পিডিএফটা তোমাদেরই দেবো, ঠিক আছে? একটু ধৈর্য রাখতে হবে। ওই যে প্রথমে বললাম যে পেশেন্স হচ্ছে ইজ দ্য কি টু সাকসেস। পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। পেশেন্স যদি না রাখতে পারো তাহলে কিন্তু কিছুই হবে না। একটু পেশেন্স ধরে রাখো, 1.5 ঘন্টা পরে তোমরা সব পেয়ে যাবে। তোমাদের জন্যই বানিয়েছি এটা, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে যদি আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো এই যে প্রিন্সিপাল ক্লজ কোথায় কোথায় দেখতে পেলাম। এইখানে প্রিন্সিপাল ক্লজ আছে, এখানেও প্রিন্সিপাল ক্লজ আছে, এখানেও আমাদের প্রিন্সিপাল ক্লজ আছে। দেখো এইরকম ব্যাপারটা এরকম হয় যে এরকম তো হয় না যে ফ্লিপকার্টের সিইও যে আছে তার সাথে অ্যামাজনের সিইও যিনি আছেন তার কোনো সম্পর্ক নেই, আবার মিন্ত্রা সিইও তারও কোনো সম্পর্ক নেই। এরকম তো হয় না, এদের সাথেও তো সম্পর্ক থাকতে পারে। এবার দেখো, এবার সম্পর্কটা হচ্ছে ইকুয়াল র্যাঙ্কের সম্পর্ক। যদি আমরা ইকুয়াল র্যাঙ্কের সম্পর্ক তৈরি করতে চাই, ইকুয়াল র্যাঙ্ক, আগে কি হচ্ছিল প্রিন্সিপালের সাথে সাবঅর্ডিনেট, এবার আমরা ইকুয়াল র্যাঙ্কের সম্পর্ক তৈরি করব। যদি আমরা এই ফ্লিপকার্টের প্রিন্সিপাল যে আছে তার সাথে আমি যদি অ্যামাজনের যে প্রিন্সিপাল অথবা মিন্ত্রার যে প্রিন্সিপাল আছে এদের সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে স্যার করব? এরা সবাই ইকুয়াল র্যাঙ্কে রয়েছে। যখনই আমরা একটা প্রিন্সিপাল, যখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্সিপাল, একটাই প্রিন্সিপাল আমরা যখন দেখতে পাচ্ছি, একটা প্রিন্সিপাল ক্লজকে খুঁজে পাচ্ছি, তার সাথে যখন আমরা এক অথবা একের বেশি প্রিন্সিপাল ক্লজেরই সম্পর্ক তৈরি করতে চাইছি, প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক তৈরি করতে চাইছি, তখন আমাদের কিন্তু কে সাহায্য করছে? তাহলে দেখো, এবার তোমাকে বুঝতে হবে যে এই যে ফ্লিপকার্টের যে সিইও রয়েছে, ফ্লিপকার্টের যে সিইও আছে, এবার ইকুয়াল র্যাঙ্কের যে সম্পর্ক, অর্থাৎ প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল রয়েছে, এই প্রিন্সিপাল যে কথাগুলো বলছে, সেই এই প্রিন্সিপালের সাথে এই প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের সাথে এই প্রিন্সিপালে, এদের যে সম্পর্কটা তৈরি করছে মাঝখানে এই যেখানটায় যে রয়েছে, সেটা কে তৈরি করছে স্যার? এই ব্যক্তির নাম কি? ওখানে যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল, এইটার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ভালো করে শুনবে, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ভালো করে শুনবে। তাহলে দেখো, এই যে একটা প্রিন্সিপাল ক্লজ এখানে রয়েছে, আর এখানে যে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ আছে, এদের সম্পর্ক কে তৈরি করছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন কিন্তু পাল্টে গেছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই যে এ যে তৈরি করছে, এটা কি ধরনের বাক্য তৈরি করবে মনে রাখবে সবসময়? এ কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে, কম্পাউন্ড, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? তোমাকে যদি বলে যে একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দাও, তো কি বলবে? হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেটা যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে এক অথবা একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে, যাদের মধ্যে সম্পর্ক তৈরি করবে কে করবে? কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক তৈরি করবে কে করবে? কোঅর্ডিনেটিং কনজাংশন। সেটা কি ধরনের বাক্য হবে? কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে, ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম স্যার? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা প্রিন্সিপাল ক্লজ ছিল, তার সাথে এক অথবা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ ছিল, যাদের সম্পর্ক তৈরি হচ্ছিল একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে, ঠিক আছে?
যেটা আমরা বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? এই দুটো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু আর কখনোই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এরপরে আমরা দেখবো, তার মানে সেন্টেন্স স্ট্রাকচার যখন এসছে কথাটা, তার মানে আমরা বুঝতেই পারছি এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে স্যার। এখান থেকে আমাদের প্রশ্ন হবে, ধরো একটা সিম্পল সেন্টেন্স দেয়া থাকবে, সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে, অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেয়া থাকবে, কম্পাউন্ড সেন্টেন্স করতে হতে পারে। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে হচ্ছে আবার কমপ্লেক্স, এরকম আসতে পারে। তাহলে এইভাবে বিভিন্ন রকম ভাবে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে প্রশ্ন দেবে বা তোমাদেরকে দেওয়া হবে, রাইট? তাহলে এটা আমরা দেখলাম সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের কাঠামো, রাইট? এবার যদি আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তো দেখে নিলাম, আমরা যদি আবার অ্যাকর্ডিং টু ফাংশন দেখি তাহলেও সেন্টেন্সকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ। নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ। নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ। নাম্বার 4 হচ্ছে অপটেটিভ। নাম্বার 5 হচ্ছে এক্সক্লামেটরি। আমি পুরোটা লিখছি না, এইটুকু লিখলাম, এক্সক্লাম। এই 5 ভাগেও ভাগ করা যায়। অর্থাৎ এই ফাংশন রিলেটেডও কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে? তার জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখো সমার্থক শব্দ, মানে বুঝতেই পারছো সিনোনিম বলেছে, সিনোনিম বলবে। ঠিক আছে? সমার্থক শব্দ মানে সিনোনিম। আচ্ছা, বিপরীত শব্দ বলেছে মানে অ্যান্টোনিম। বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে? বিপরীত শব্দ। আচ্ছা, এদের সঠিক ব্যবহার, তার মানে কি, যে এই যে সিনোনিম বা অ্যান্টোনিম তোমাদেরকে দেওয়া হবে তার ব্যবহার সঠিক তুমি জানো কিনা। অর্থাৎ দেখা যাচ্ছে যে ধরো অ্যাডেপ্ট একটা ওয়ার্ড দিল, অ্যাডেপ্ট। ঠিক আছে? অ্যাডেপ্ট মানে হচ্ছে কি দক্ষ, রাইট? দক্ষ। এবার এই দক্ষ শব্দটা যেটা ব্যবহার করা হলো, এই অ্যাডেপ্ট যে শব্দটা ব্যবহার মানে করলাম, এর ব্যবহার তোমরা জানো কিনা। ঠিক আছে? ঠিক আছে? অ্যাডেপ্ট, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো শি ইজ অ্যাডেপ্ট অ্যাট কাটিং থ্রু রেড টেপ। ঠিক আছে? রেড টেপ। তো এরকম যদি তোমাদেরকে দেয়, ঠিক আছে, হি ইজ কাটিং থ্রু, হি ইজ অ্যাডেপ্ট অ্যাট কাটিং থ্রু রেড টেপ। ঠিক আছে? তার মানে এই যে অ্যাডেপ্ট বললো এখানে, অ্যাট, এই অ্যাডেপ্টটা হচ্ছে তুমি এটাকে, তুমি এর ব্যবহারটা তুমি জানো কিনা সেই ব্যাপারটা বললো। ঠিক আছে? এবার তুমি এই অ্যাডেপ্টের সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করো। ঠিক আছে? অ্যাডেপ্টের সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে স্যার? অ্যাডেপ্ট হচ্ছে কি আমরা জানি সুদক্ষ। ঠিক আছে? তার মানে অ্যাডেপ্টের থেকে আমরা একটা করতে পারি VERACD, ভার্সড, এটা একটা হতে পারে। আচ্ছা, ওয়েল ভার্সড যাকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা বলতে পারি নিট হ্যান্ডেড, নিট হ্যান্ডেড বলতে পারি। ঠিক আছে? আমরা এক্সপিরিয়েন্সড বলতে পারি। ঠিক আছে? আমরা জুডিশিয়াস বলতে পারি, আর ওয়াইজ বলতে পারি। এরকম অনেক কিছু আছে যে সিনোনিমাস ওয়ার্ড হয়। তাহলে এই ওয়ার্ড গুলো তোমরা সঠিক ব্যবহার জানো কিনা সেখান থেকেও প্রশ্ন হতে পারে। যদিও প্রিভিয়াস ইয়ারে এইরকম টাইপের প্রশ্নটা হয়নি, কারণ সোজাসুজি সিনোনিম বা অ্যান্টোনিম জিজ্ঞেস করেছিল, সেটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু করে রাখা আমাদের দরকার। ঠিক আছে? আচ্ছা, সিনোনিম, এই যে সিনোনিম, পরীক্ষায় কিন্তু তোমরা সিনোনিম এরকম ভাবে পাবে না। তোমাকে বলতে পারে ক্লোজ মিনিং, ক্লোজ মিনিং বলতে পারে, নিয়ারেস্ট মিনিং বলতে পারে, এরকম ভাবে বলতে পারে। আর অ্যান্টোনিম যাকে আমরা বলছি, এই অ্যান্টোনিম এটা কিন্তু অপোজিট হিসাবেও বলতে পারে, অপোজিট, বিপরীত অর্থে বলতে পারে। ঠিক আছে? এইভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় বলতে পারে, রাইট? এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস দিয়ে রেখেছে, কিন্তু এইটুকু সিলেবাসের মধ্যে কিন্তু এত কিছু তোমাদেরকে ভেঙে বললাম।
তাহলে ব্যাপারটা কিন্তু এইটুকু সিলেবাস দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক কিছু বলা আছে। ওয়ার্ড টেস্ট মানে এর মধ্যে প্রচুর কিছু বলেছে, ব্যাকরণ মানে এই এরর কারেকশন ইমপ্রুভমেন্ট সব বলা হয়ে গেছে। কাঠামো বলতে কি বোঝাচ্ছে আমি বলে দিলাম, সমার্থক শব্দ কি, বিপরীত শব্দ কি, এদের সঠিক ব্যবহার কি আছে না আছে সবটা তোমাদের বললাম। এবার আমরা দেখি যে স্যার তাহলে এই যে সিলেবাস দিয়েছে এর উপরে যে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডিংটা কি ছিল, প্রিভিয়াস ইয়ারে কি এরকম ভাবে প্রশ্ন এসেছিল। তোমাদের যেটা করতে হতো যে প্রিভিয়াস ইয়ার গুলো, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার গুলো কোয়েশ্চেন গুলোকে ঘাটাঘাটি করার পরে তোমাদেরকে বললাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তুমি ভালো করে ঘেটে নাও তাহলে দেখতে পাবে এই ব্যাপারগুলো দেখতে পাবে। আমি এই কাজটা তোমাদেরকে আমিই করে দিয়েছি, তোমাদেরকে আর করতে দিইনি, আমি নিজে করে দিয়েছি। দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজির বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিসের ওপরে ছিল আমরা দেখে নিই। আমরা পুরো ইংরাজি সিলেবাসটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, আর একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন টেক্সট বা রিডিং কম্প্রিহেনশন পার্ট। গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট, রিডিং কম্প্রিহেনশন পার্ট। আমাদের পরীক্ষাতেই গ্রামার এবং ভোকাবুলারি পার্টের উপরই প্রশ্ন আসে। আমাদের এই পরীক্ষাতে কিন্তু এই রিডিং কম্প্রিহেনশনের ব্যাপারটা আসে না। মানে অ্যাকচুয়ালি এখানটায় কি থাকে স্যার, এখানে মেইনলি আনসিন থাকে, ক্লোজ টেস্ট থাকে, এই টাইপের কিছু প্রশ্ন থাকে, বা এইগুলো হচ্ছে আমাদের এখানে থাকে। এগুলো আমাদের পরীক্ষাতে আসে না, অর্থাৎ এই জায়গাটা আমরা স্কিপ করে দিলাম। আমাদের পরীক্ষায় কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে। তাহলে এবার দেখে নিই আমরা যে গ্রামার সেকশনে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে। দেখো প্রথমে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এফআইবি। এটা মানে স্টেট এক্সামিনেশনে যে কটা পরীক্ষা হয় স্টেটে, সমস্ত পরীক্ষায় এফআইবি থেকে অন্তত পক্ষে 5 থেকে 6টা করে প্রশ্ন আসে। একই রকম ভাবে আমাদের পরীক্ষাতেও কিন্তু 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। নাম্বার 2 দেখবে তোমরা আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে আমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখা যাচ্ছে সেন্টেন্স, এই কিওয়ার্ডটা মনে রাখবে, সেন্টেন্স। এই সেন্টেন্স রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। দেখো দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড, এই যে এরকম ভাবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসছে, ঠিক আছে। একটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, রাইট। তাহলে এই জায়গাটা আমাদের খুব ভালো করে করতে হবে, সেন্টেন্স ট্রান্সফরমেশন। নাম্বার থ্রি হচ্ছে এরার কারেকশন, অর্থাৎ এরার গুলোকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সেন্টেন্সের এরার বের করতে হবে। তাহলে সে এরার কারেকশন থেকে তোমার দুটো প্রশ্ন এসছে, ঠিক আছে। একই রকম ভাবে 4 নম্বরে হচ্ছে ওয়ার্ড মিনিং ইন সেন্টেন্স। ওয়ার্ড মিনিং ইন সেন্টেন্স থেকে এই দেখো একই, আবার দেখো তুমি সেন্টেন্স দেখতে পাচ্ছ, সেন্টেন্স তার মানে একটা প্রশ্ন এসছে। সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন এসছে একটা। এরপর 5 নম্বর কি আছে দেখো, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। আবার দেখতে পাচ্ছ সেন্টেন্স, এক সেন্টেন্স থেকে কতগুলো প্রশ্ন এসছে। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স মানে ওই একই রকম বললাম যে এটা এরার কারেকশন হতে পারে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হতে পারে, এইরকম টপিক থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। এরপরেও 6 নম্বর দেখো সেন্টেন্স টাইপ, টাইপ অফ সেন্টেন্স, কি ধরনের টাইপ আছে সেন্টেন্সের। সেন্টেন্স টাইপ থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, ঠিক আছে। সেন্টেন্স টাইপ, ঠিক আছে, টাইপ অফ সেন্টেন্স তার মানে কি বুঝতেই পারছো, টাইপ অফ সেন্টেন্স কেমন ধরনের সেন্টেন্স এটা, ঠিক আছে। ধরো এটা কি মানে আর্গুমেন্টেটিভ সেন্টেন্স, নাকি এটা একটা ন্যারেটিভ সেন্টেন্স, নাকি ডিক্লারেটিভ সেন্টেন্স, এগুলো আমি দেখবো, আমরা আরো প্রশ্নের সময় দেখতে পাবো যে কি ধরনের প্রশ্ন এগুলো ছিল, ঠিক আছে। এই সেন্টেন্স টাইপের উপরে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে ছিল। আচ্ছা এরপরে দেখো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমি এটাকে এখানে রাখছি না, এটাকে আমি ভোকাবুলারি পার্টটাই নিয়ে যাচ্ছি এই জায়গাটা, ঠিক আছে। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন এসছে। অর্থাৎ যদি আমরা দেখি গ্রামার পার্ট দেখি, তাহলে গ্রামার পার্ট থেকে কতগুলো প্রশ্ন, 3 আর 1 4টে, 4 2 6, 7 9 11টা। তার মানে গ্রামার পার্ট থেকে আমাদের কিন্তু 11টা কোয়েশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। আর ভোকাবুলারি পার্টে দেখে নিই আমরা, ভোকাবুলারি পার্টে সিনোনিম থেকে একটা প্রশ্ন এসছে, আচ্ছা। ওডব্লিউএস থেকে একটা প্রশ্ন এসছে, আচ্ছা। ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন এসছে, অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন এসছে। তার মানে এখান থেকে আমরা 4টে প্রশ্ন পাচ্ছি। তাহলে বুঝতেই পারছো গ্রামার সেকশন ইজ গ্রেটার দ্যান ভোকাবুলারি সেকশন।
তার মানে উই হ্যাভ টু পুট আওয়ার এফোর্ট ইন গ্রামার সেকশন, ঠিক আছে? কিন্তু না, ব্যাপারটা এরকম নয় যে আমাদের এফার্টটা দেবো ওখানে, ওখানে দেবো না, এরকম কিন্তু নয়। প্রথম থেকেই আমরা দুটো সেকশনই ভালো করে নজর দিয়ে পড়বো, ঠিক আছে? এবার দেখো, তার মানে কি, এই যে তোমাদের বলেছিলাম না হোয়াট টু স্টাডি আর হোয়াট নট টু স্টাডি, মানে কি পড়তে হবে না। দেখো আমাদের যদি আমরা দেখি, তাহলে আমাদের কি পড়তে হচ্ছে, গ্রামার সেকশনে এফআইবি পড়তে হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, 2 নম্বর কি পড়তে হচ্ছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন। নাম্বার 3 হচ্ছে এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং পড়তে হচ্ছে ইন আ সেন্টেন্স। আচ্ছা, গ্রামাটিক্যালি গ্রামাটিক্যালি কারেক্ট, মানে এটা ছিল গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স টাইপ। তাহলে এইটুকু জিনিস আমাদের কিন্তু পড়ে ফেলতে হচ্ছে পরীক্ষার জন্য। তাহলে খুব বেশি দেখতে গেলে 1 2 3 4 5 6 7টা টপিক, খুব বেশি হলে 7টা টপিক আমাদের পড়তে হচ্ছে পরীক্ষার জন্য। আমি 7টা টপিক পড়লাম প্রথমে পরীক্ষার জন্য, আর আমি 2 থেকে 3টে টপিক ব্যাক সাপোর্ট দিয়ে যাব, যাতে যদি কোশ্চেনটা অন্যরকমও হয় আমার অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে খুব বেশি হলে আমাকে 9টা টপিক এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? ভোকাবুলারি থেকে কি পড়তে হচ্ছে স্যার? সিনোনিম পড়তে হচ্ছে, অ্যান্টোনিম পড়তে হচ্ছে, ওয়ান ওয়ার্ড পড়তে হচ্ছে, আর ফ্রেজাল ভার্ব পড়তে হচ্ছে, এই 4টে টপিক। আর এর সাথে আমি একটু যোগ করে নেবো কি, ইডিয়মস এন্ড ফ্রেজেস বলে একটা রয়েছে, এটা যোগ করে নেবো। আর এই এই একটা যোগ করলেই হয়ে যাবে, আর কিছু না। খুব বেশি হলে এখানে 5টা পড়তে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা যোগ করে নেবো, 6টা। তাহলে এই তোমার টোটাল পড়তে হবে। খুব বেশি হলে আমাদেরকে রাফলি 14টা চ্যাপ্টার খুব একটা পড়তে হবে। তাও 14টা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলোই মানে সেম আছে, সেন্টেন্স টাইপ, এই সেন্টেন্স টাইপ, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো কিন্তু এক চ্যাপ্টারে হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি তোমার খুব যদি দেখা যায় 14টা থেকে তোমাকে হয়তো 10 থেকে 12টা চ্যাপ্টার পড়তে হবে। কিন্তু একটা বইতে তুমি যদি ইংরেজি গ্রামার বই খোলো, তাহলে দেখা যাবে সেখানে 30 থেকে 35টা চ্যাপ্টার রয়েছে। তাহলে তোমাকে তার মধ্যে 10 থেকে 12টা পড়তে হচ্ছে, আর 18 থেকে 20টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। দ্যাট ইজ কল্ড স্মার্ট স্ট্র্যাটেজি, দ্যাট ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। এই 10 থেকে 12টা পড়তে হচ্ছে, আর 18 থেকে 20টা পড়তে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে না, দ্যাট ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। তার মানে আমাকে বেশিরভাগটাই পড়তে হচ্ছে না। যেটা সবাই, যে সময়ে সবাই এই আননেসেসারিলি এইগুলো পড়ে সময় নষ্ট করবে, আমরা কিন্তু ওই সময় অন্য সাবজেক্টে সময় দিয়ে আমাদের এক্সামটা ক্র্যাক করে বেরিয়ে যাবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো, এই অবধি কারোর কোনো সমস্যা আছে কিনা বলো, কোনো জিজ্ঞাসা থাকলে বলো, বা কোনো ডাউট থাকলে। কোনো ডাউট আছে কারো? ওকে, ঠিক আছে। তো এবার আমরা যেটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, ঠিক আছে, যে জিনিসটা পড়লাম, সেই জিনিসটাকে আমরা এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে স্যার আপনি যেগুলো করালেন তার উপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি বলছে। চলো, এবার আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখে নিই, একদম লাস্ট যে পরীক্ষাটা তোমাদের হয়েছিল সেখান থেকে কিছু প্রশ্ন আমি দেখে নিচ্ছি, কিছু না, আমরা সবটাই সলভ করার চেষ্টা করছি, রাইট? দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো সেটা কি বলেছে, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে এফআইবি থেকে প্রশ্নটা দিয়েছে, এফআইবি থেকে প্রশ্নটা দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, 1 or 2 stars, 1 or 2 stars। দেখো, প্রথমে একটা এই কোশ্চেনটা যদি আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে না কনসিডার করে আমি যদি একটু এরার হিসেবেও দেখি, এরার কারেকশন, সেখানে আমি একটা রুল শিখে নেব। সেটা হচ্ছে, দেখো যদি কোনো সেন্টেন্স এই অর দিয়ে যুক্ত হয়, তাহলে ভার্বের কাছাকাছি যে থাকবে সে হচ্ছে মেন সাবজেক্ট হয়। ভার্বের কাছাকাছি বলতে কে? ভার্বের কাছাকাছি এখানে কে রয়েছে? তাহলে ওয়ারের কাছে কোনটা রয়েছে? ওয়ারের কাছে কোনটা রয়েছে? এই ওয়ারের কাছে রয়েছে কোনটা? ওয়ারের কাছে হচ্ছে 2 stars। ঠিক আছে, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি সাবজেক্ট 1, আর এটা হচ্ছে সাবজেক্ট 2, ঠিক আছে? তো এই ওয়ারের কাছে 2 স্টারটা রয়েছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে ওয়ারের কাছে আছে। তাহলে এই সাবজেক্ট 2টাই কিন্তু আমাদের, এটাই কিন্তু আমাদের মেন সাবজেক্ট হবে, আর একে দেখে কিন্তু ভার্ব বসবে, ঠিক আছে? তাহলে দেখো, এই জন্য এখানে কিন্তু 2 স্টার্স রয়েছে, এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল আছে, তাই জন্য কিন্তু এখানে কিন্তু ওয়্যার হয়েছে, দেখেছো? এটা কিন্তু ওই জন্য ওয়্যার হয়েছে, 2 স্টার্স আছে। এইবার 1 or 2 stars ওয়্যার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই, ওয়্যার স্টিল। এইবার হচ্ছে প্রথম অপশন কি, বার্নিং। বার্নিং মানে হচ্ছে জ্বলা,
জ্বলে ওঠা, ঠিক আছে? তাহলে এখানে কখনো স্টার কখনো বার্ন করে না, এটা হচ্ছে না। নাম্বার টু, টার্নিং। টার্নিং মানে হচ্ছে ট্রান্সফর্ম হওয়া, এক জায়গা থেকে অন্য একটা, মানে একটা জিনিস থেকে অন্য জিনিসে ট্রান্সফর্ম করা, তাহলে এটাও আমাদেরকে হচ্ছে না টার্নিং। নাম্বার থ্রি হচ্ছে টুইঙ্কলিং। টুইঙ্কলিং মানে হচ্ছে কি মিট মিট করা, তোমরা জানো টুইঙ্কলিং। এবার কি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তাহলে টুইঙ্কলিং হচ্ছে তোমরা জানো যে টুইঙ্কলিং মানে হচ্ছে আমরা জানি যে ওই যে মানে মিট মিট করা বা কিছু, এটা তাহলে টুইঙ্কলিং। আনসার টুইঙ্কলিং হবে। নাম্বার ফোর হচ্ছে টিঙ্কলিং। টিঙ্কলিং মানে হচ্ছে ধরো কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ তোমরা যদি দেখো, যদি তুমি কোনো মানে সেতার বাজাও বা তুমি যখন গিটার বাজাবে তার মধ্যে একটা টিঙ্কলিং সাউন্ড তৈরি হয়, ঠিক আছে, ওইটাকে আমরা বলি টিঙ্কলিং। বোঝা গেল? টিঙ্কলিং। তাহলে ওই যে টুংটাং শব্দটা সেটা হচ্ছে টিঙ্কলিং, তাহলে এটা কিন্তু এখানে আসছে না। তাহলে আমরা এই চারটে অপশন থ্রু প্রিপারেশনটা করবো, কারণ কি নেক্সট ইয়ারে কে বলতে পারে টিঙ্কলিং দিয়ে একটা প্রশ্ন দেবে না। তাই জন্য যখনই তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে এই চারটে অপশনটাই কিন্তু টেস্ট করে তারপরে তুমি যাবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নাম্বার টু তে চলে যাই। এবার দেখো 32 কি বলেছে, যে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। দি অ্যাবভ সেন্টেন্স, সেন্টেন্স এটা কি? তাহলে সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স, সেন্টেন্স টাইপ দেখো, ঠিক আছে? তাহলে আমরা দেখি। আচ্ছা, সেন্টেন্স টাইপের মধ্যে আচ্ছা বলেছে যে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, ঠিক আছে, ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড। দেখো প্রথমত দ্য বয়েজ, দ্য বয়েজ হচ্ছে কি, এখানে দ্য বয়েজটা হচ্ছে একটা একটা সাবজেক্ট, আর এই যে হু রয়েছে হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কি করছে, এই যে বয়েজটা কি করছে তাকে ডিসক্রাইব করছে। দেখো হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, যে কিন্তু চাইছিল ফুটবল খেলতে, তার মানে এই যে বয়েজ, এই বয়েজ গুলো কি করতে চেয়েছিল তাকে ডিসক্রাইব করছে হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা, ঠিক আছে? তার মানে দেখো একটা প্রিন্সিপাল ক্লজের সাথে কিন্তু একাধিক সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হচ্ছে। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে, অ্যাকচুয়ালি দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এবার এই বয়েজ গুলো, দ্য বয়েজ ওয়ান্টেড টু প্লে ফুটবল অ্যান্ড হোয়েন ইট রেইন, এইগুলো সবই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে রয়েছে, ঠিক আছে? তাহলে এবার চিনতে হবে তোমাকে এই যে হু রয়েছে এটা রিলেটিভ প্রোনাউন, আবার এই এখানটায় তুমি দেখতে পাচ্ছ হোয়েন রয়েছে, এই হোয়েনটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা যেই মুহূর্তে চিনলাম এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমাকে বলতেই হলো না যে এটা স্যার আনডাউটেডলি কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কি স্যার, আমরা দেখেছিলাম একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক অথবা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক তৈরি করে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এটা অবশ্যই স্যার একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং প্রিন্সিপাল ক্লজও আছে, তার মানে স্যার এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমি সিম্পল সেন্টেন্স নিয়ে বলে দিয়েছি, কম্পাউন্ড সেন্টেন্স বলেছি, আর মিক্স সেন্টেন্স বলতে কিছুই না, যেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটে সেন্টেন্সই থাকবে, ঠিক আছে? সেটা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, যে আচ্ছা এটা বলেছে এরার কারেকশন, এরার কারেকশন বলেছে, ভালো করে লক্ষ্য করো। I will try to be on time, but do not worry when I am late. আমি চেষ্টা করব সঠিক সময়ে আসা। আচ্ছা এখানে আমি যদি দেখি আই উইল ট্রাই, তাহলে আই উইল ট্রাই অব্দি ঠিক আছে, কারণ এখানে একটা উইল আছে তারপর হচ্ছে ট্রাই আছে, তাহলে অসুবিধা নেই, ট্রাইড ফ্রাইড কিছু নেই, ট্রাই আছে। আচ্ছা এরপরে হচ্ছে টু বি ইন অন টাইম, তাহলে অন টাইম, এবার দেখো তিনটে টাইমের ক্ষেত্রে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে অন টাইম, একটা হচ্ছে ইন টাইম, আর হচ্ছে ইন গুড টাইম। এই তিনটে আমাদের ভ্যারাইটি আছে, ঠিক আছে? ইন গুড টাইম, তাহলে অন টাইম মানে হচ্ছে এক্সাক্ট টাইম, এক্সাক্ট মানে যে মুহূর্তে তুমি যে সময় তুমি বলেছিলে এক্সাক্ট টাইমটাকে অন টাইম বলে। ইন টাইম মানে হচ্ছে মানে ধরো 10টার সময় আসতে বলেছে, 10টার সময় তুমি এসছো, এটা হচ্ছে অন টাইম। ইন টাইম মানে হচ্ছে তুমি 10টার সময় তোমাকে বলা হয়েছিল, তুমি 9টা 58-তে এসছো বা 9টা 59-এ এসছো, এটা হচ্ছে ইন টাইম, মানে সময়ের মধ্যে তুমি এসছো, সময়ের পরে গিয়ে আসো। আর ইন গুড টাইম মানে হচ্ছে কি তুমি একদম পারফেক্ট একটা মার্জিনে এসছো, তুমি 10টার সময় বলেছিলাম, তুমি মোটামুটি 9টা 55 থেকে 9টা 58-59-এর মধ্যে চলে এসছো, এটা হচ্ছে ইন গুড টাইম, ঠিক আছে? তাহলে আই উইল ট্রাই টু বি অন টাইম, তাহলে ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। বাট ডু নট ওয়ারি, কিন্তু তুমি চিন্তা করো না
পার্ট হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে এই যে পার্ট একটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে আই উইল ট্রাই টু বি অন টাইম, বাট ডু নট ওয়ারি। ঠিক আছে, কিন্তু চিন্তা করো না when I am late। when মানে যখন আমি লেট করি, এটা তো হয় না। যদি আমি লেট করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি আমি লেট করি হতো, ইফ আই এম লেট, তাই না? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো? আর কোনো ডাউট আছে কোয়েশ্চেন নিয়ে? ভেরি গুড। কারো কোনো ডাউট থাকলে বলো, যে কোয়েশ্চেনে যদি সলভ বুঝতে না পারো। ওকে, তোমরা টেক্সট করতে পারো যদি কোনো ডাউট থাকে। ওকে, ঠিক আছে। এবার দেখো, তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। আচ্ছা, এবার দেখো বলেছে 34-এ কি বলেছে দেখো। 34 বলেছে, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ঠিক আছে, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ঠিক আছে, খুব সুন্দর একটা লাইন। ঠিক আছে, অর ইজ ইট সাম হাম্বল লে। ঠিক আছে, তো এই লাইনটা হচ্ছে তোমার হাম্বল লে বলতে কি বোঝায় বা কিছু এই ব্যাপারটা থেকে আর কি বলা হয়েছে। হাম্বল ওয়ার্ডটা বলতে কি বোঝায় দেখো। হাম্বল মানে হচ্ছে কি মডেস্ট। হি ইজ ভেরি হাম্বল পার্সন, মানে কি হি ইজ ভেরি হাম্বল, হাম্বল পার্সন এরকম যদি বলা হয়। হাম্বল মানে হচ্ছে কি মডেস্ট। ঠিক আছে, হাম্বল পার্সন হচ্ছে মডেস্ট, মানে নট গ্র্যান্ড অর ইম্পর্টেন্ট, এটা বোঝো। ঠিক আছে, আচ্ছা, প্রথমত এর কি কি অপশন আছে, তাহলে হাম্বল মানে হচ্ছে মডেস্ট। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা জানি। এবার কি বলেছে যে আমাদের এখান থেকে বের করতে হবে, সিনোনিম বের করতে বলেছে, রাইট? হ্যাঁ, দেখো এবার কি বলেছে, ইন দ্য অ্যাবাভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল, হাম্বল মিনস, এই যে মিনস মানে হচ্ছে কি সিনোনিম। তোমাদের বলেছিলাম ক্লোজ মিনিং, নিয়ারেস্ট মিনিং, এরকম যদি থাকে তার মানে হচ্ছে হাম্বল মানে হচ্ছে এখানে কি হবে। তাহলে দেখো এখানে প্রথমত উইক, উইক মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে, তাহলে দুর্বল তো কখনো হাম্বলের মানে হয় না। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি হচ্ছে কি ভীতু। আচ্ছা, কাওয়ার্ডলি একটা জিনিস শিখিয়ে দিই, যে কাওয়ার্ডলি রয়েছে ওয়ার্ডটা, দেখো কাওয়ার্ড, COWARD, এই কাওয়ার্ড হচ্ছে কিন্তু নাউন ফর্ম। আর এই কাওয়ার্ডের সাথে LY যুক্ত হয়ে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ তৈরি করেছে, নট অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব নয়। ঠিক আছে, এদেরকে বলা হয় আনইভেন অ্যাডভার্ব, আনইভেন অ্যাডভার্ব। মানে এরা হচ্ছে নাউনের সাথে LY যুক্ত করে এদেরকে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। জেনারেলি কি হয়, অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়, অ্যাডজেক্টিভের সাথে, আমি যখন অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করি তখন সেটা অ্যাডভার্ব হিসাবে তৈরি হয়। কিন্তু এখানে কিন্তু নাউনের সাথে LY যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বুঝা গেছে ব্যাপারটা? ডিফারেন্সটা ভালো করে বোঝো। নাউনের সাথে নাউনের সাথে LY যুক্ত হয়ে কিন্তু এরা অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হয়ে কিন্তু অ্যাডভার্ব তৈরি হয়। তাহলে এরা কিন্তু অ্যাডভার্ব নয়, এরা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে হাম্বল মানে আমরা দেখলাম। তাহলে হাম্বলে যদি আরো কিছু সিনোনিমাস ওয়ার্ড আমি দেখি, তাহলে হাম্বলের ক্ষেত্রে বলতে পারি আমরা প্ল্যান্ড, PLAND, প্ল্যান্ড বলতে পারি। আমরা জেন্টেল বলতে পারি, আমরা প্লায়েবল বলতে পারি, আমরা মিক বলতে পারি, মিক বলতে পারি, আমরা মডেস্ট বলতে পারি, আমরা ডিপ্রেসড
ডিপ্রেস ঠিক কাছে আসে না, সিনোনিমাস হিসেবে হয়। ইনক্লাইন্ড হতে পারে, সাবমিসিভ হতে পারে, ঠিক আছে। ইনক্লাইন্ড, প্রন, এগুলো হতে পারে আর কি, যাই হোক। এগুলো মোটামুটি আমাদের সিনোনিমাস ওয়ার্ড হিসেবে হতে পারে হাম্বলের, রাইট। এবার আমরা দেখি ওখানে কি কি রয়েছে। দেখো, ইনসিগনিফিক্যান্ট। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এমন, তাহলে ইনসিগনিফিক্যান্ট তো এখানে আসবে না সিনোনিমাস ওয়ার্ড হিসাবে। আচ্ছা, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু, এটাও আসছে না। আচ্ছা, তাহলে মিক হচ্ছে কি আমাদের দুর্বল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে মিক হচ্ছে আমাদের সিনোনিমাস ওয়ার্ড। এরপরে দেখ 35-এ, দেখ 35-এর কোশ্চেন কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে যে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। দেখো, এখানে সেন্টেন্সটা টু দিয়ে শুরু হচ্ছে, টু বি, আর এখানে হচ্ছে কি দ্যান বিং। এখানটাই ইনফিনিটিভ, এখানে হচ্ছে বিং মানে হচ্ছে দেন বিং, হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পার্টিসিপল। এখানে পার্টিসিপল তৈরি হচ্ছে আর এখানে ইনফিনিটিভ হচ্ছে, তাহলে এই এটা কখনো ঠিক হতে পারে না। আচ্ছা, এখানে দেখো পার্টিসিপল হচ্ছে, এখানে দেখো দেন টু বি হার্ড ওয়ার্কিং মানে এখানে ইনফিনিটিভ হচ্ছে, হবে না। এখানে দেখো ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট মানে ইনফিনিটিভ, দেন বিং হার্ড ওয়ার্কিং, হবে না। আচ্ছা, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দেন বিং হার্ড ওয়ার্কিং, দেখো দেন বিং হার্ড ওয়ার্কিং, তার মানে কি দুটো দুদিকে দেখো, এখানেও পার্টিসিপেল আছে, এখানেও পার্টিসিপেল আছে, তার মানে কি এটা কারেক্ট, ঠিক আছে। এখানেও পার্টিসিপেল, এখানেও পার্টিসিপেল, তাহলে কারেক্ট সেন্টেন্স। এগুলো এটা কি হচ্ছে দেখো, কারেক্ট সেন্টেন্স। এই যে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বলেছিল না একটা, চুজ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এবার দেখো 36 কি বলছে। 36 বলছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ। হোয়াট ইজ ব্যাফলিং চেঞ্জ? ব্যাফলিং মানে হচ্ছে এম্বারাসিং চেঞ্জ। ব্যাফলিং হচ্ছে এম্বারাসিং, ঠিক আছে, এটাকে বলে এম্বারাসিং। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ মানে এম্বারাসিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম, তাহলে চেঞ্জটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্যাট আই নোটিস ইন হিম, যেটা আমি তার মধ্যে এটা লক্ষ্য মানে লক্ষ্য করি, ঠিক আছে। নাও এ ডেজ, আজকালকার দিনে, ইজ দ্যাট কি হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। দেখো, অ্যাভয়েডস হচ্ছে এমন একটা ওয়ার্ড যে তারপরে কোনো ইনফিনিটিভ নেয় না, সে তারপরে সবসময় আইএনজি ফর্মে নেয়, ঠিক আছে। সে সবসময় কি করে, জাস্ট এ মিনিট, সে এই ওয়ার্ড অ্যাভয়েডস হচ্ছে এমন একটা ওয়ার্ড যে কি করে সবসময় তারপরে কিন্তু একটা, এই যে অ্যাভয়েড ওয়ার্ডটা রয়েছে, সে কি করে, এই যে টু স্পিক রয়েছে, এটা টু স্পিক হবে না, এটা হয়ে যাবে হচ্ছে স্পিকিং, মানে এটা জেরান্ডিয়াল ফর্মে হয়। অ্যাভয়েড টু স্পিক হয় না, স্পিকিং টু মি হবে, ঠিক আছে। তার মানে আমাদের ডি পার্টে ভুল আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এইবার দেখো নেক্সট আমরা দেখি আরেকটা নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট? ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি, মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত বা সামারি বলতে পারি, ঠিক আছে। সামারি অর্থাৎ সারা অংশ বলতে পারি, ঠিক আছে। আন্ডারলাইন ওয়ার্ড মিনস, তার মানে এটা সিনোনিমাস বের করতে বলেছে, সিনোনিমাস ওয়ার্ড সেটা হচ্ছে কি সামারি, ঠিক আছে। অ্যানাদার, তাহলে কি রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, তাহলে এখানে কি বলছে, এটাকে মানে হচ্ছে কি সামারি, সামারি বলছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সামারি। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে।
ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? সাম, সাবস্ট্যান্স, এগুলো বোঝায়। তাহলে এ হচ্ছে কি সামারি। তাহলে সামারিটা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সামারি করতে বলছে। আচ্ছা, টাইটেল মানে তো টাইটেল। আচ্ছা, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা। আর কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্তে আসা। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখো 38 কি বলছে, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, দি অ্যাবাভ সেন্টেন্স ইজ আ, এই যে দেখো এটা সেন্টেন্স টাইপ। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে কোন সেন্টেন্সের মাধ্যমে পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছে, কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা ইন্টারোগেশন বোঝাচ্ছি, কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা ধরো একটা কোয়ারি বোঝাচ্ছি, এরকম যদি বলা হয়, তাহলে দেখো এই যে উড ইউ মাইন্ড, উড বা কুড, মনে রাখবে যদি কোনো সেন্টেন্স উড বা কুড দিয়ে শুরু হয়, তার মানে সেই সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু একটা কি ব্যবহার করি, আমরা সেক্ষেত্রে কিন্তু একটা পোলাইট রিকোয়েস্ট বোঝাই। কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস জল দিতে পারবেন? কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? অর্থাৎ এটা পোলাইট রিকোয়েস্ট বোঝায়, এখানে কিন্তু কোয়ারি হয় না। ঠিক আছে, কোয়ারি হয় না, অ্যাডভাইস তো হয় না, আচ্ছা সাজেশনও হয় না, অর্থাৎ সবসময় মনে রাখবে পোলাইট রিকোয়েস্ট বোঝাবে উড দিয়ে। 39 কি বলছে দেখো, 39 এর কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব থেকে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স টাইপ থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, এখানে আমি কিন্তু বুঝতে পারছি না যে এখানে কি অ্যাকচুয়ালি কি লেখা রয়েছে। চারটে অপশন দিয়েছে তোমাকে ফ্রেজাল ভার্ব থেকে, আমরা সবাই এটা পড়েছি। প্রথমত হোল্ড অন, হোল্ড অন মানে কি? প্রথমত হোল্ড অন মানে হচ্ছে এক নম্বর হতে পারে গসিপ, ঠিক আছে, আর একটা হচ্ছে নিজেকে সংযত করা, রেস্ট্রেন হতে পারে। নাম্বার টু হচ্ছে গিভ আউট আর গিভ অ্যাওয়ে, এই দুটো কিন্তু সবাই গুলিয়ে ফেলে। মনে রাখবে গিভ আউট মানে হচ্ছে পাবলিশ করা, আর গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, মানে বিতরণ করা। ঠিক আছে, এটা পাবলিশ, এটা ডিস্ট্রিবিউট। আর মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বা গ্রাস্প, এটা। ঠিক আছে, মানে বুঝতে পারা, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে এটা অপশন সি হবে। তারপরে দেখো 40 কি বলছে, রহিমস ডক্টর অ্যাডভাইস মি ড্যাশ টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর হিজ শোর থ্রোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার। এটা হচ্ছে কি গার্গল, GARGLE, গার্গল। ঠিক আছে, আচ্ছা ব্যাবল মানে হচ্ছে ব্যাবলিং, তোমরা জানো ব্যাবল মানে বাজে বকবক করা। ঠিক আছে, ব্যাবলিং। 41 কি বলছে দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, অর্থাৎ এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সের মতো, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, তাহলে ভূপেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু হয়েছে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। নাম্বার টু, ভূপেন ডু নট নোজ, একদমই হবে না। নাম্বার থ্রি হচ্ছে ভূপেন ডিড নট নোজ, এটাও হবে না, ডিড নট যদি নো হতো তাহলে হতো। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এখানে ডাজ নট আছে, এখানে নো হয়েছে, তাহলে এটা একদম কারেক্ট আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, দেখো যখন কোনো কোনো কারোর কোনো ওয়াচের মাধ্যমে কোনো সময় দেখা যাবে বা কিছু, মনে রাখবে বাই হবে। ইন কোথায় হয়, কোনো কিছুর মধ্যে বোঝাবে। অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে এবং স্পর্শ করে। অ্যাট মানে ছোট একটা, অ্যাট মানে হচ্ছে দেখো যদি ইন মাই ভিলেজের যদি নাম হয় তাহলে অ্যাট হয়, আর অথবা ভিলেজের নেম মানে ভিলেজ যদি হয় তাহলে ইন হবে, ভিলেজের নাম হলে অ্যাট হয়। ঠিক আছে, বা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট হয়, এরকম কিছু। তাহলে এটা কিন্তু আমাদের বাই হয়ে যাবে। এবার দেখো 43 কি বলছে, গ্রুপ অফ এলিফ্যান্টস, অর্থাৎ একদল যে এলিফ্যান্টস কে আমরা এক কথায় কি বলবো, কালেকশন বলবো। দেখো কালেকশন মানে হচ্ছে, কালেকশন কার সাথে বসে, কালেকশন অফ বুকস বোঝায়। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ না, ওটা নাউনের চ্যাপ্টারে আমরা করে ফেলবো। কালেকশন হচ্ছে কি বুকস, তাহলে কালেকশন অফ বুকস হতে পারে, কালেকশন অফ নভেল মানে কালেকশন অফ ইয়ে হতে পারে, কি বলবো, কালেকশন অফ বুকস হতে পারে, কালেকশন অফ মানি হতে পারে, এরকম হয়। আচ্ছা হার্ড, হার্ড অফ কিন্তু ক্যাটেল হয়, হার্ড অফ এলিফ্যান্টসও হয়। এলিফ্যান্টের কেন্দ্রে কিন্তু হার্ড অফ এলিফ্যান্ট কিংবা হার্ড অফ ক্যাটেল হয়। আচ্ছা স্কুল, স্কুল অফ যেমন ফিশ হয়, ফিশ মাছ, আবার কিন্তু শোল অফ ফিশও হয়, এটা মাথায় রাখবে, শোল অফ ফিশও হয় আর স্কুল অফ ফিশও হয়। আচ্ছা লিটার মানে হচ্ছে লিটার অফ পাপিস হয়, কুকুরের বাচ্চাদের ক্ষেত্রে লিটার অফ পাপিস ব্যবহার করা হয়। ঠিক আছে,
এটা মাথায় রাখবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এরপরে 44 কি বলছে? আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আমি রিগ্রেট করছি টু ইনফর্ম, আপনাকে ইনফর্ম করতে যে, অর্থাৎ এই যে রিগ্রেট কোনো কিছু করা মানে কারোকে রিগ্রেট করা কারোর জন্য, তখন আমি কি করবো? ঠিক আছে, রিগ্রেট করার ক্ষেত্রে কি করবো? তাহলে রিগ্রেট করছি মানে স্যাড নিউজ, আমি স্যাড নিউজ দিচ্ছি, একটা খারাপ সংবাদ দিচ্ছি, তাহলে এটা অপশন এ। আচ্ছা, ডিনায়াল মানে নাকচ করা, এমার্জেন্সি তো হবে না, অ্যাকসেপ্টেন্সও হবে না, তাহলে রিগ্রেট করছি মানে এ। পিক আউট দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল ওয়ার্ডটার অ্যান্টোনিম কি বলছে? ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ ব্যাপার, ঠিক আছে, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, রাইট, তুচ্ছ ব্যাপার। তার মানে কি? ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে, তাহলে আনসারটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। এবার ফিউটাইল মানে হচ্ছে কি ফ্রুট ফ্রুটলেস, ঠিক আছে, ফিউটাইল মানে ব্যর্থ প্রচেষ্টা। আচ্ছা, ইনসিগনিফিকেন্ট মানে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নয় এমন। আচ্ছা, ফাস্ট মানে দ্রুত, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হুম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আমরা আরো কিছু কোয়েশ্চেন করে দিতে পারি। দেখো, হি মেড, প্রথমে একটা কোয়েশ্চেন বলেছে, হি মেড আ সাজেশন, পিক আউট দ্য মানে এফআইবি থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, হি মেড অ্যান্ড ড্যাশ টু হিজ প্ল্যান আফটার কনসিডারিং আওয়ার সাজেশনস, তার মানে সে তার প্ল্যানের মধ্যে কিছু কি নিয়ে এসছে, চেঞ্জেস নিয়ে এসছে, তাই না? এবার আমরা কি করতে পারি? প্রথম আছে দেখো ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স মানে হচ্ছে কি প্রথম আমি অ্যামেন্ডমেন্ট দেখি, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন নিয়ে এসছে, তার মানে সংশোধন করলেই তার মধ্যেই তো নতুন কিছু ঢোকানো যাবে, এটা আমাদের আনসার হবে। আমি এরপরেও দেখে নেবো ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স মানে হচ্ছে কি ইন্টারফারেন্স মানে কারো কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বা ইনট্রুড, যার মধ্যে আমি প্রবেশ করছি, ইন্টারফেয়ার করা। আচ্ছা, কম্প্রোমাইজ মানে হচ্ছে কি আমি বোঝাপড়া করছি। আর ডিরেঞ্জমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডিরেঞ্জমেন্ট মানে কিন্তু অ্যারেঞ্জমেন্টের উল্টো নয়, ডিরেঞ্জমেন্ট মানে হচ্ছে ক্যাওয়াস, ঠিক আছে, মনে রাখবে, বাট ডিসঅর্ডার, ডিসঅর্ডার বা ক্যাওয়াস বলি কিন্তু আমরা, ঠিক আছে, কনফিউশন, কনফিউশন, এগুলোকে আমরা ডিরেঞ্জমেন্ট বলি, রাইট। এবার ধরো নেক্সট আমরা আরো দেখি কিছু, যে আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা ঠিক এর মধ্যে আছে দেখে নিচ্ছি। ওয়াই আর ইউ, ওয়াই ইউ আর, দেখো ওয়াই ইউ আর মানে হচ্ছে এখানে আগে তো ভার্ব আছে, তারপর সাবজেক্ট আসবে, এটা ঠিক নয়। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ডিসকাস উইথ আস, তাহলে এটাই ঠিক আছে। হোয়াট ইউর ট্রেন, হোয়েন ইউর ট্রেন, তাহলে হোয়েন ডিড ইউর ট্রেন অ্যারাইভ হতে পারতো। হাউ লং হ্যাভ শি, তাহলে হ্যাজ শি হতো, এটাও ভুল, তাহলে নাম্বার 2। আচ্ছা, এবার বলেছে দেখো কয়েন মানে দ্যাট কন্টেন্স আ রিলেটিভ ক্লজ। আচ্ছা, রিলেটিভ ক্লজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবে, যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলবো। আচ্ছা, অপশন এ দেখো, আই লস্ট দ্য কি হুইচ বিলং টু মি, মোহন, তাহলে আমি আমি কি করলাম? আই লস্ট দ্য কি, দেখো এখানে এই আমি চাবিটা হারিয়ে ফেললাম, চাবিটা হচ্ছে কি নাউন। আচ্ছা, হুইচ বিলংড মানে যেটা, এই হুইচ কাকে বলছে? এই যে চাবিটা আমি হারিয়ে ফেলেছিলাম সেই চাবিটার কথা বলা হচ্ছে, তাহলে এটা আমাদের যেটা আমাদের আমাদের ছিল সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। অর্থাৎ এখানে এই চাবিটাকে ডিসক্রাইব করছে কে? হুইচ বিলং টু মোহন, তার মানে এটা এই জায়গাটা কিন্তু এই চাবিটাকে ডিসক্রাইব করছে, তার মানে এটা একটা কি ক্লজ? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কিন্তু, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এগুলোর মধ্যে ক্লজই তৈরি হয়নি, তাহলে এটা দেখারই দরকার নেই। দ্য নিউ সফটওয়্যার টেক্স অনলি 1 সেকেন্ডস, সেকেন্ডস আছে, তাহলে এখানে অপশন বি। তারপরে দেখো অ্যান্টোনিম বলেছে ইমেন্স, ইমেন্স মানে প্রচুর বড় কোনো কিছুকে বোঝায়, মানে প্রকাণ্ড বোঝায়, তাহলে এর হচ্ছে অ্যান্টোনিম বলেছে বা অপোজিট ওয়ার্ড মানে কি হবে? হিউমঙ্গাস মানে প্রচুর বড়, মনুমেন্টাল বড়, জাইগান্টিকও বড়, তার মানে টাইনি ছোট হবে, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, আ পার্সন আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট ল এন্ড অর্ডার, যে ব্যক্তি সমস্ত ল এন্ড অর্ডারকে আর কি নষ্ট করে দেয় তাকে কি বলা হয়?
তাকে আমরা বলি অ্যানার্চিস্ট, অরাজকতা সৃষ্টি করে তাকে আমরা অ্যানার্চিস্ট বলি, ঠিক আছে। ডিপ্লোম্যাট মানে তোমরা জানো কূটনীতিবিদ, আর অ্যারিস্টোক্র্যাট মানে বড় মানে অভিজাতপূর্ণ, ডিক্টেটর মানে অটোক্র্যাট, যে একাই সবকিছু করে তাকে ডিক্টেটর বলা হয়, ঠিক আছে। এরপর দেখো, হি ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রেপোজিশন, হি ইজ গুড ড্যাশ স্পোর্টস, আমরা জানি গুড এর পরে অ্যাট হয়, গুড অ্যাট স্পোর্টস, ঠিক আছে। এরপর দেখো, দ্য টিচার ইজ অলওয়েজ ড্যাশ অফ আর স্টুডেন্টস, ঠিক আছে, ইজ অলওয়েজ কিউরিয়াস অফ আর স্টুডেন্টস প্রোগ্রেস, কারণ সবসময় শিক্ষক মহাশয় কিন্তু চিন্তায় থাকেন বা মানে খুবই কিউরিয়াস থাকেন যে কি হবে না হবে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, দ্য ম্যাটার রিলেটেড টু দ্য ফিনান্সিয়াল স্ক্যাম কল্ড আপ, মানে কল্ড আপ অ্যান্ড এক্সপ্লানেশন, তাহলে কল্ড আপ তো হয় না, কল ফর হয়, ঠিক আছে এগুলো। আচ্ছা, তারপর দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকিউরেট সাবজেক্ট লাইন ফর আ ফর্মাল লেটার। ফর্মাল লেটারের ক্ষেত্রে কি হয় আমরা জানি, সাবজেক্ট এবং ফর্মাল অ্যানাউন্সমেন্ট বোঝায়, সাবজেক্টের সাথে ফর্মাল অ্যানাউন্সমেন্ট আমরা বোঝানোর চেষ্টা করি এটা। আচ্ছা, আর কি বলেছে দেখি এখানটাতে, দ্য নিউ পলিসি উইল অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে হচ্ছে কি কোনো কিছুকে মানে উপশম করা, ঠিক আছে, অ্যালিভিয়েট মানে উপশম করে দেওয়া, ঠিক আছে, এটা তার মানে ইজ হবে, ইজ। আচ্ছা, vitriolic, very very important, vitriolic was full of vitriolic attacks, vitriolic মানে হচ্ছে মনে রাখবে, vitriolic মানে হচ্ছে hatred, যার মধ্যে ঘৃণা রয়েছে, ঘৃণা, অ্যাঙ্গার এসব রয়েছে, ঘৃণা অ্যাঙ্গার আছে, সেটা হচ্ছে আমাদের vitriolic বলে। তাহলে vitriolic এর অপোজিট হচ্ছে হার্শ, মানে এটা কি বলেছে সিনোনিমাস ওয়ার্ড, রাইট, এটা অবজেক্ট অফ ওয়ার্ড ফর সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নিয়ারেস্ট, এই যে নিয়ারেস্ট ইন মিনিং, তার মানে সিনোনিমাস বের করতে বলেছে, ঠিক আছে, নিয়ারেস্ট ইন মিনিং এটা লিখেছিলাম আমরা। আচ্ছা, হার্শ তার মানে হার্শ হয়ে যাবে। আচ্ছা, আর কি বলেছে দেখি, গ্রামাটিক্যালি কারেক্ট বলেছে আবার, এটা কোনো ব্যাপার নেই, হুইচ, তাহলে বুঝতেই পারছো এখানে হোয়াট টাইম আর ইউ প্ল্যানিং টু লিভ এটা হবে। আচ্ছা, শি ড্রোভ আ কার, শি ড্রোভ আ হোয়াইট কালার্ড স্কুটি ডে বিফোর ইয়েস্টারডে, তার মানে এটা কি ধরনের সেন্টেন্স আর কি বলেছে এটা মনে রাখবে, ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা বুঝতেই পারছি। আর একটা কোয়েশ্চেন আমাদের রয়েছে সেটা হচ্ছে কি, আচ্ছা, অ্যাকর্ডিং টু সোর্সেস দ্য বিউটি প্রোডাক্টস অফ দ্যাট কোম্পানি হ্যাভ বিন ব্যান্ড ফ্রম দ্য মার্কেট, বিউটি প্রোডাক্টস এগুলো ঠিকই আছে, মানে বিউটি প্রোডাক্টস হচ্ছে সাবজেক্ট, অফ দ্যাট কোম্পানি হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে, তাহলে ঠিকই আছে, নো এরর। তা এই ছিল আমাদের ওভারঅল ডিসকাশন। এবার যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কিছু নিয়ে সমস্যা থাকে তোমরা বলতে পারো, যদি কোনো ডাউট থাকে তাহলে আমি তোমাদেরকে সেটা সলভ করব, ঠিক আছে। আশা করি তোমাদের সমস্ত কোয়ারিজ যা কিছু ছিল সবটাই সলভ করেছি, যদিও এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা রিগার্ডিং ইংলিশ বলতে পারো, আদারওয়াইজ আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করবো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে সবাই শোনার জন্য, কারণ খুব কম সংখ্যকই তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকতে পারে, তো সেই জন্য তোমরা আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোনো ডাউট থাকলে বলতে পারো। ওকে, ওকে, তাহলে আমি স্যারকে ট্রান্সফার করলাম ক্লাসটা। স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। আমি এখান থেকে সিক্রেট কোডের জন্য এটা ওপেন করে দিচ্ছি যাতে করে সময় নষ্ট না হয়। এটা ফার্স্ট পেজ রয়েছে, সেকেন্ড পেজে রয়েছে তোমার সিক্রেট কোড, ঠিক আছে, এটা ফার্স্ট পেজ, নিয়মাবলীগুলো রয়েছে, সেকেন্ড পেজে রয়েছে তোমার সিক্রেট কোড। আমি দেখিয়ে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, 2 মিনিটের বেশি সময় নেবো না, আবারও বলছি ম্যাক্সিমাম 2 মিনিট সময় নেবো। যদি পারো একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা ওপেন আছে, দেখো যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে দেখো, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু যদি ফিডব্যাক শেয়ার করো।
মানে ভালো, খুব ভালো, গুড এরকম না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে শেয়ার করো। যদি একটা দুটো সেন্টেন্সের সম্ভব হয় তাহলে একটু শেয়ার করো। আমি গতকাল ক্লাসেও জানিয়েছি যে টু ওয়ে কমিউনিকেশনের সুবিধা থাকবে, কিন্তু এই কয়েকদিনের ক্লাসে মাইক্রোফোন বন্ধ থাকছে। এর পরবর্তীতে যে নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে সেখানে আমি জানিয়েছি যে টু ওয়ে কমিউনিকেশনের সুযোগ থাকবে, অর্থাৎ লাইভ ক্লাসে সরাসরি কোনো পারমিশন ছাড়াই, মানে ধরো স্যার পড়াচ্ছেন, কথা বলছেন, তুমি ওখানে স্যারকে থামিয়ে দিয়ে বলতে পারবে স্যার আরেকবার আমাকে রিপিট করুন, স্যার এটা বুঝতে পারলাম না, স্যার এটা কেন হলো। তুমি এটা মানে ওই মুহূর্তে ওই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, এটা তো বলো আগের দিনই জানিয়েছি যে টু ওয়ে কমিউনিকেশনের সুযোগ থাকবে। এবার কি ক্লিয়ার হলো? যদি পারো একটা দুটো সেন্টেন্স এই একই জিনিস পিডিএফ নোটস দিলে ভালো হয়। তবে আমি ভালো করতে বসিনি। আনসার পেয়েছো? কেন তোমাকে পিডিএফ নোটস দিতে হবে কেন? বলছি যদি ফিডব্যাক তুমি বন্ধ বলো না, আমি তো বলছি না সবাইকে, আমি বলছি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। সেখান থেকে পিডিএফ দিন, রেকর্ডিং দিন, এটা ভালো হতো ওটা ভালো হতো, কেন সাজেশন দিচ্ছ? নিজেকে রায়ান মার্টিন বানাতে চাইছো? আমি সামনে পরীক্ষা দেবো যে তোমার থেকে সাজেশন চাইছি? দয়া করে সাজেশন গুলো নিজের কাছে রাখো, নিজের কাজে লাগাও। দেখো ওখান থেকে কোনো কোশ্চেন কমন পাও কিনা। আমাকে দয়া করে প্লিজ সাজেশন দিও না, এটা ভালো হতো ওটা ভালো হতো। আমি গ্রুপটা বন্ধ করে দিলাম, কোডে চলে আসছি। একটা মিনিট। গ্রুপটা বন্ধ করে দিলাম। দেখো, এটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এই জায়গাটা মাথায় রাখবে। কোনো রকম ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে বা কোনো ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না। মনে রেখো এটা ম্যানুয়ালি পাঠানো হয় না, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হয়। তাই তুমি যদি এটা ছবি তুলে বা স্ক্রিনশট তুলে বা কোনো ইমেজ পাঠাও, তাহলে মনে রেখো ওই ইমেজ বা স্ক্রিনশট এই সিস্টেম সফটওয়্যার রিড করতে পারে না। ওকে শুধুমাত্র যদি টাইপ করে পাঠাও তাহলে ও রিড করতে পারে। অর্থাৎ যাদের নাম্বার থেকে সঠিক কোড টাইপ করে পাঠাবে সেই নাম্বারগুলোতে অটোমেটিক রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস চলে যাবে। যখন আমি এটাকে রান করে দেবো, ধরে নাও আমি আজ রাত 12টাতে এই পিডিএফ বা রেকর্ডিং ক্লাস আমি সিস্টেমের মধ্যে দিয়ে রান করে দিলাম, তাহলে ওই 12টা পর্যন্ত যে যে মুহূর্তে আমি রান করব সেই মুহূর্তে যে যে নাম্বার থেকে যে সিক্রেট কোডটা আসবে, সিক্রেট কোডটা নিচে রয়েছে, কোন নাম্বারে পাঠাবে সেটাও নিচে রয়েছে। তো যাদের নাম্বার থেকে সঠিক সিক্রেট কোড আসবে তাদের কাছে অটোমেটিক চলে যাবে। আবারও বলছি, তুমি যদি অন্য কোনো প্রসেস পাঠাও, ধরো এখানে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে কোড পাঠিয়েছো, তাহলে তোমার কাছে যাবে না। আমি ম্যানুয়ালি কাউকে পাঠাতে পারবো না। আমি হোয়াটসঅ্যাপ চেক করব, তোমার মেসেজ চেক করব, কিন্তু কোনো রিপ্লাই পাবে না, কোনো রকম তোমার কাছে যাবে না, কোনো রকম তোমার কাছে যাবে না। তাই এই ব্যাপারটা মাথায় রেখে দিও যে শুধুমাত্র টাইপ করে পাঠাতে হবে, সঠিক নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া রয়েছে সেই নাম্বারে পাঠাতে হবে, এবং সিক্রেট কোড যেটা এটা কিন্তু প্রতিবার পাল্টাবে। এগুলোই লেখা আছে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। কেউ ভাবছো আমি একটু টেক্সট মেসেজ করবো, তাহলে তোমার কাছে যাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো, অন্য কোনো নাম্বারে করলে যাবে না। বারবার বলছি এই জায়গাটা সাবধান থেকো। যদি তুমি অন্য নাম্বারে পাঠিয়ে দিয়ে বসে রয়েছো তোমার কাছে কিন্তু যাবে না। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কারণ এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি তাই এটা সিক্রেট। যেই শেয়ার করে দেবো তখন আর এটা সিক্রেট থাকলো না। তাই আগামীকাল ক্লাসের জন্য বা তার পরবর্তী ক্লাসের জন্য কিন্তু সিক্রেট কোড বারবার পাল্টাবে, প্রতিদিন পাল্টাবে। শুধু তিনটে পয়েন্ট মাথায় রাখবে।
নাম্বার 1 টাইপ করে পাঠাবে, নাম্বার 2 নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে। আর নাম্বার 3 বলবো এর মধ্যে পাঠাও। এই যে বললাম যে রাত 12টা, আমি 12টার জায়গায় 12টা 10-এ করলাম, 12টা 15 করলাম, তোমার এটা পাঠাতে খুব বেশি হলে 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে। আমি ম্যাক্সিমাম বলছি, মিলিয়ে নেবে 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে। আমি কোডে চলে গেলাম, কোড যেটা হাইলাইট করা দেখছো এটাই হচ্ছে কোড, স্কাই ইজ দ্য লিমিট। এটাই হচ্ছে সিক্রেট কোড, স্কাই ইজ দ্য লিমিট। আর নাম্বারটা দেখো তার নিচে দেওয়া রয়েছে 6291515880। মনে রাখবে এই নাম্বারটা তোমাদের গ্রুপে নেই, ঠিক আছে? এখানে যদি অনেকগুলো গ্রুপ আছে, একটা গ্রুপে আছে বোধহয়, বেশিরভাগ গ্রুপে নেই। 6291515880 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যাবে না। আর কোড কি না, স্কাই ইজ দ্য লিমিট, এটা হচ্ছে সিক্রেট কোড। স্কাই ইজ দ্য লিমিট, এটা হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা হচ্ছে 6291515880। কোড স্কাই ইজ দ্য লিমিট, এটাকে শুধুমাত্র টাইপ করো, স্কাই ইজ দ্য লিমিট, এটাকে শুধুমাত্র টাইপ করে পাঠাও। পাঠাবে কোড নাম্বারে 6291515880, 6291515880। অন্য কোনো নাম্বারে পাঠাবে না, 6291515880 শুধুমাত্র এই নাম্বারে পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না। বারবার বলছি, তাহলে তোমার কাছে যাবে না, শুধুমাত্র এই নাম্বারটা। কারণ তুমি কষ্ট করে পাঠাবে, তোমার কাছে যাবে না, আমার খারাপ লাগবে, কারণ আমি তোমাকে অন্য কোনো নাম্বারে পাঠালে ম্যানুয়ালি পাঠাতে পারবো না, পাঠাবো না। মানে এটা বলতে পারো আমার দিক থেকে লিমিটেশন। স্কাই যেমন তোমার লিমিট, আমার লিমিটও এটা, ঠিক আছে? তো এই ব্যাপারটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর এই নাম্বারটাতে পাঠাবে। দেখো আর কতক্ষণ দেখাবো, আর কতক্ষণ বলবো, আর কতবার বলবো, আশা করি বুঝতে পেরেছো, কারোর আর কোথাও অসুবিধা নেই যে সিক্রেট কোড কোনটা, কি, কোথায় পাঠাবো। নেক্সট যেটা কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা তারাই রিলেট করতে পারবে যারা গতকাল ক্লাস করেছিল, প্রথম দিনের ক্লাস করেছিল, তারাই রিলেট করতে পারবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। স্যারও যেটা বললেন, গতকালও ক্লাসে যেটা বারবার বলা হয়েছে, টার্গেট শুধুমাত্র গ্রুপ সি কে করো, শুধুমাত্র টার্গেট গ্রুপ সি কে করো, অটোমেটিক গ্রুপ ডি কভার হয়ে যাবে। আমি বলছি না যে তুমি গ্রুপ ডি চাকরি করবে না, গ্রুপ ডি চাকরি করো, কিন্তু টার্গেট রাখো গ্রুপ সি কে, যে গ্রুপ ডি অটোমেটিক কভার হয়ে যাবে। তার মানে গতকাল কেউ ক্লাসে ছিলেন না, তাই তো? সবাই নতুন। যাই হোক, মানে গতকাল থাকলে এটা বুঝতে পারতে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। নিজেকে প্রমাণ করো বারবার যে তুমি জীবিত, ঠিক আছে? এরকম বহু জীব রয়েছে যারা ওই নিজেদেরকে সারা জীবন মৃত হিসাবে শো করে গেছে। কথাগুলো খারাপ লাগে, আমি কথাগুলো খারাপ ভাবে বলি, কারণ অ্যাকচুয়ালি ভালোভাবে কোনো কিছু হয় না। তুমি দেখবে বাবার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে 100 টাকা চাইলে তোমার বাবা 4বার কারণ জিজ্ঞাসা করবে, কেন, কিসের জন্য, কি করবি, তারপরে 50 টাকা হাতে ধরিয়ে দেবে, আবার 50 টাকা 4 দিন পরে দেবে। তো কোনো কিছু ভালোভাবে হয় না। যে তুমি খুব সুন্দর শুয়ে বসে রয়েছো, বেশ একটা বালিশের মাথাতে খুব সুন্দর করে কিছু ভাবছো, তোমার কাছে অমনি একটা ভগবান অপরচুনিটি ছুড়ে মারলেন, যা একটা ভালো একটা চাকরি দিয়ে দিলাম, এবার করে খাও, এরকম ব্যাপারটা হবে না কোনোদিন, এরকম ভেবো না। ওগুলো সিনেমাতে হয়, যখন তোমার প্রচুর সময় থাকবে, 1 কাপ চা নিয়ে সিনেমা দেখতে বসো, ওগুলো ঠিক আছে, কিন্তু এটা তোমার লাইফটা সিনেমা নয়। তাই ওই জায়গা থেকে বেরিয়ে এসো, নিজেকে প্রমাণ করো যে তুমি সর্বদা জীবিত। মানে তুমি শ্বাস প্রশ্বাস চলছে, তুমি কথা বলো, তুমি উত্তেজনা সাড়া দাও, মানে তুমি জীবিত নও। কথাগুলো খারাপ লাগছে না শুনতে, কিন্তু এই কথাগুলোই কিন্তু খুব সত্যি। তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি জীবিত, তোমার মধ্যে সেই ইচ্ছা শক্তি রয়েছে, তোমার মধ্যে সেই পাগলামি রয়েছে, এই ব্যাপারগুলো তোমাকে ভীষণভাবে রাখতে হবে। প্রতিদিন একটু একটু করে করো, একদিনে কোনো কিছু করতে পারবে না। প্রতিদিন একটু একটু করে করো, একদিনে কোনো কিছু করতে পারবে না। আর আগামীকাল যেটা বলার, আগামীকালের ক্লাসটা একটু বলে দিই। আগামীকাল স্ট্যাটিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে, ঠিক আছে? স্ট্যাটিক জিকে পার্টটা মূলত আমাদের জিকে পার্টের মধ্যে থাকবে, কারণ এই গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা একটা সেগমেন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বর রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স বললে অনেক কিছু বোঝায়, আমি যদিও সাবজেক্ট এক্সপার্ট নই, তো কালকে যিনি স্যার থাকবেন তিনি আরো ভালো তোমাকে ডিটেলসে বলতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে
কারেন্ট অ্যাফেয়ার্স বলতে যে কারেন্ট ইনসিডেন্ট যেগুলো, সেটা হতে পারে একদম 1 সপ্তাহ 10 দিন মতো হয়েছে নোবেল প্রাইজ, খুব কারেন্ট ঘটনা, কারেন্ট ইনসিডেন্ট, বোধহয় এখনো 10 দিনও হয়নি। এরপর আসছে তোমার এই আইপিএল, প্যারা অলিম্পিক, এই ধরনের যা যা রয়েছে, যত যা ইভেন কোনো ছোটখাটো যেগুলো ইন্ডিভিজুয়াল যে ইনসিডেন্ট যেগুলো রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসছে। কি সিক্রেট কোড মানে নাম্বারে হবে কি, বুঝতে পারিনি। আমি তো দেখিয়ে দিলাম কোন নাম্বারে পাঠাবে, আর সিক্রেট কোডটা কি আমি তো দেখিয়ে দিলাম বাবা। নেক্সট যেটা বলার যে এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এগুলোর প্রতিদিন, মানে তুমি ধরো আজ আমরা অক্টোবরে রয়েছে, নভেম্বরে একটা অন্যরকম কিছু ঘটতে পারে, একটা অন্যরকম টাইপের কিছু হতে পারে, আমরা এখনো পর্যন্ত যাই না, সেগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসবে। ন্যাচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেটা যে কোনো বোর্ড হতে পারে, সেটা আমাদের স্কুল সার্ভিস হতে পারে, পিএসসি, ন্যাচারালি এরা 1 বছর পর্যন্ত, অর্থাৎ তুমি পরীক্ষা দিচ্ছ ধরো 2026-এর জানুয়ারি মাস, মানে এন্টায়ার 2025 তোমার কাছে গুরুত্বপূর্ণ, এন্টায়ার 2025 তোমার কাছে গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড তুলনামূলক 1 বছরের পেছনে যায়, আমি 1 বছর পর্যন্ত বলছি, মানে পুরো 2025 তোমাকে মাথায় নিয়ে তবে তোমাকে যেতে হবে এক্সাম হলে। তো এইগুলো গেল কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকে বলতে বোঝায় এরকম যে যে সমস্ত ধরো মানে এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা যদি বলি যে বিভিন্ন রাজ্যের কোন একটা রাজ্যের ধরো নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু ওই রাজ্যের বা এই ধরনের এই আমি যদি ধরো এক্সাম্পল হিসেবে বলি, এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো ভারতের উপরাষ্ট্রপতি, ঠিক আছে, এই উপরাষ্ট্র ধরো কোন একজনের নাম দিয়ে দিল, বা দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন, বা কোন একজন নাম দিয়ে তিনি কোন সময়কাল পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন, দিয়ে 4টে অপশন দিয়ে দিল, 1969 থেকে 1973, 1991 থেকে 1994, তারপর ধরো দিয়ে দিল 1974 থেকে 1979, এরকম টাইপের বিভিন্ন কিছু দিয়ে দিল। তো এই সমস্ত কিছু তোমার কাছে না জানলে তুমি করতে পারবে না। এই একই রকমের উপরাষ্ট্রপতি বললাম, উপপ্রধানমন্ত্রী হতে পারে, কারণ এইগুলো দিয়েই মূলত কোশ্চেনগুলো দেয়। আমরা প্রধানমন্ত্রী খুব ভালো জানি, রাষ্ট্রপতি অনেকটা আমরা বেশ ভালো জানি, উপরাষ্ট্রপতিতে গিয়ে আমাদের যত রকমের সমস্যা হয়, উপপ্রধানমন্ত্রীতে গিয়েও আমাদের সমস্যা হয়। যদিও আমি এই সাবজেক্ট এক্সপার্ট নই, আমি এগুলো নিয়ে এত ভালো বলতে পারবো না, কালকে যিনি স্যার থাকবেন তিনি আরো ডিটেলসে তোমাদেরকে বলতে পারবেন। তো এগুলো যেমন রয়েছে, একই রকম ভাবে ধরো বিভিন্ন রকমের জিআই ট্যাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো রয়েছে, যেহেতু পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল বেস, তাই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যা কিছু, সেটা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো উৎসব হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রকল্প হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে রাজ্য নৃত্য যেগুলো রয়েছে, রাজ্য নৃত্য যখন বললাম তাহলে রাজ্য পাখি, রাজ্য ফুল, রাজ্য ফল, রাজ্য গাছ, সবকিছু কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া এন্টায়ার বা অল ওভার ইন্ডিয়া রিলেটেড যা কিছু রয়েছে, সেটা রামসার সাইট আসতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো এবার আমি যেটা বলবো, দেখো যে আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা এই মুহূর্তে এআই এর যুগে বাস করি, খুব একটা মিথ্যা বলছি না তো, তাহলে আমরা সবাই সবকিছু জানি, সবার কাছে সবকিছু রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে এইরকম ক্লাসে আসতে হচ্ছে, কারণ স্যার বোধহয় একদম প্রথমে একবার বলেছিলেন এই কারণটা। আমি এটাকে অন্যভাবে যদি বলি, যে প্রথম কথা, তোমার কাছে পুরোপুরি সমস্ত সোর্স রয়েছে, তুমি চাইলে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এই মুহূর্তে বের করে নিতে পারো, এর জন্য আলাদা করে তোমার সময় লাগবে না, কোনো কিছু ভাবতে হবে না। তোমার এই মুহূর্তে যদি জানতে চাও যে নোবেল প্রাইজ কারা পেয়েছে, তোমাকে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে। এবার যেটা এই ক্লাসের মধ্যে থাকবে, যেটা আলাদা, মানে তাহলে আলাদা কোথায়, মানে আমাদের ক্লাসে তুমি আলাদা কি পাবে, আমি সেটা যদি বলি, একদম ফার্স্ট যদি বলি যে তোমার অথেন্টিক বা জেনুইন, যে অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক ইনফরমেশন, কারণ তুমি যদি সার্চ করো গুগলে, দেখবে তোমাকে অনেকগুলো লিস্ট দিয়ে দিচ্ছে, একটু যদি গুগলে ভালো করে দেখো, নিচের দিকটা দেখো, তাহলে দেখবে কয়েক হাজার পেজ রয়েছে ওরকম, যে তুমি পরপর খুলতে থাকবে, এত এত ওয়েবসাইট, এত এত জায়গায়, বিভিন্ন জায়গায় শেয়ার করা। এবার প্রথম চলে আসে যে কতটা অথেন্টিক, কতটা জেনুইন এই ব্যাপারগুলো। নাম্বার 2 যেটা, যে এক জায়গায় সবকিছু পাও, মানে ধরো আমি নোবেল প্রাইজ বললাম, তাহলে নোবেল প্রাইজ এবছরেরটা দিয়ে দিল, ঠিক আছে, এবার ধরে নাও বিভিন্ন রকম, কেমন আমি তোমাকে বলছি, নোবেল প্রাইজ কবে থেকে শুরু হয়েছিল, মানে এর ছোট ইতিহাস, কোথা থেকে দেওয়া হয়, কবে থেকে শুরু হয়েছিল, কার নামে, সমস্ত নোবেল প্রাইজ গুলো কি এক জায়গা থেকে দেওয়া হয় না,
ঠিক আছে। একটা মানে আমি আবার বললাম যে আমি সেই সাবজেক্ট এক্সপার্ট নই। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু সব নোবেল প্রাইজ এক জায়গা থেকে দেওয়া হয় না, বা একই জায়গা থেকে, মানে প্লেস প্লাস অর্গানাইজেশন দুটোই কথা বলছি, একই জায়গা থেকে দেওয়া হয় না। এটা গেল। এবার এর সম্পর্কিত এবার এবছরের নোবেল প্রাইজ তো পেয়ে গেলে, এছাড়া বিভিন্ন রকমের যে কোন সংস্থা সব থেকে বেশিবার নোবেল প্রাইজ পেয়েছে, এমন কোন ব্যক্তি যিনি একই সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো জায়গাতে নোবেল প্রাইজ পেয়েছেন, এমন কোন দম্পতি কাপল যারা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নোবেল প্রাইজ পেয়েছেন, এরকম বহু ঘটনা রয়েছে। এশিয়ার প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছেন, ভারতবর্ষের প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছে, এরকম এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কতজন নোবেল প্রাইজ পেয়েছেন। এই ব্যাপারগুলো তোমাকে যদি পেতে হয় তাহলে বারবার তোমাকে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে বারবার, সেটা গুগল থেকে দেখো বা অন্য যে কোনো জায়গা থেকে বারবার দেখতে হবে। তো যেটা বললাম যে এটা এক জায়গায় পেয়ে যাবে। তাহলে এই জায়গাটা মানে প্রথম নাম্বারটা ঠিক আছে, অথেন্টিক বা জেনুইন, ঠিক আছে, এটা তো পাওয়া যাবে, যে অ্যাটলিস্ট কিছু তোমার আছে, মানে যারা ট্রাস্টেড জায়গা সেখান থেকে ডেফিনেটলি পাওয়া যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যে উইকিপিডিয়া দেখি, নো ডাউট সেটা নির্ভরযোগ্য একটা জায়গা, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় যে পয়েন্টটা, যে তুমি উইকিপিডিয়াতে সার্চ করলে নোবেল প্রাইজ দিস ইয়ার, সেখানে তোমার এই সমস্ত কিছু দেবে না। কোন দম্পতি একই সঙ্গে নোবেল প্রাইজ পেয়েছেন, কোন সংস্থা বোধহয় সম্ভবত 4বার, রেড ক্রস সম্ভবত, আবার বলছে আমি সাবজেক্ট এক্সপার্ট নই, আমি ভুল হতে পারি। তো এগুলো কালকে তুমি জানতে পারবে এই ব্যাপারগুলো। আমি নোবেল প্রাইজ নিয়ে বললাম, কালকে তো নোবেল প্রাইজ রাখলেনই না স্যার, অন্য কিছু রাখলেন। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, এবার কালকের ক্লাসে নেই অন্য ক্লাসে থাকবে, কারণ নোবেল প্রাইজ এই মুহূর্তে তুলনামূলক বেশ হট টপিক বলতে পারো। আমাদের আশা করা যায় যে গ্রুপ সি গ্রুপ ডিতে একটা কোশ্চেন এখান থেকে থাকতেই পারে, আশা করা যায় এরকম। তো এই ব্যাপারগুলো যেটা বললাম এইগুলো থাকবে। 3 নম্বর যে পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ, 3 নম্বর পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ, যেটা আগামীকাল ক্লাস থেকে পাবে, সেটা কি না, একই জায়গায় বাংলা ইংলিশ সবকিছু একসঙ্গে পাবে। তুমি এরকম কোনো কিছু পাবে না, কোনো সোর্স পাবে না, সেটা বই হতে পারে বা ওয়েবসাইট হতে পারে, মানে অফলাইন সোর্স বা অনলাইন সোর্স যাই বলো না কেন, কোনো একটা জায়গা থেকে একই সঙ্গে তার বাংলা ইংলিশ দুটোই এটা পাবে না। আর 4 নম্বর যেটা, যে একসঙ্গে সাজানো গোছানো, আমি যদি বলি উপপ্রধানমন্ত্রী লিস্ট বা উপরাষ্ট্রপতি লিস্ট, হয়তো 10-15 জন 20 জন বেরিয়ে যাবে। আমি আবারও বলছি আমি সাবজেক্ট এক্সপার্ট নই। তো এরকম কিছু বেরিয়ে গেল। এবার সবাই কি ইম্পর্টেন্ট না, রামসার সাইট বললাম, অনেকগুলো রয়েছে, জিআই ট্যাগ অনেকগুলো রয়েছে, একটা মানুষের পক্ষে এতগুলো মনে রাখা সম্ভব না। আমাদের রাজ্যে যদি বলি যে কতগুলো অভয়ারণ্য রয়েছে, সবগুলোকে সমান ইম্পর্টেন্ট একদমই না। তাহলে সেগুলোকে তোমাকে মার্ক করে দেওয়া হবে, মানে তোমার কাছে দেওয়া থাকলো যে এই মুহূর্তে ধরো জিআই ট্যাগ পেয়েছে, ধরে নিচ্ছি আমি 90টা কি 100টা, আমি ধরে নিচ্ছি, আমি জানি না, আবারও বলছি। তো 100টা লিস্ট তোমাকে দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে আলাদা করে হাইলাইট করে দেওয়া থাকবে, দেখবে দুটো কালার দিয়ে হাইলাইট করে দেওয়া আছে, যেটা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দেওয়া আছে, বলে দিয়েছে যে এগুলো না পড়ে এক্সাম হলে যাবে না, এগুলো তোমাকে পড়তেই হবে। আর এটা দেখবে গ্রিন কালার করা আছে, যে তুমি যদি ইয়েলোটা করে নিতে পারো তাহলে অবশ্যই গ্রিনটাও করে যাও। আর আরেকটা যেগুলো কোনো কালার করা নেই, সবকিছু দেওয়া আছে, তুমি তোমার মতো চাইলে সবটাই করে যেতে পারো। তো এই যে সুবিধাগুলোর কথা বললাম, এইগুলো তুমি একসঙ্গে এক জায়গায় পাবে না। অথেন্টিক জেনুইন 2 নম্বর বললাম, যে ডিটেলস, যে আমি সেটা এই জিআই ট্যাগ বললাম, জিআই ট্যাগ কারা দেয়, কোথা থেকে আসে, কবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কতগুলো প্রোডাক্টের উপর জিআই ট্যাগ গেছে, কোন রাজ্য সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে, এই যে ঘটনাগুলো, আমাদের রাজ্যে কতগুলো প্রোডাক্ট আছে জিআই ট্যাগ পেয়েছে, আমাদের রাজ্যে প্রথম জিআই ট্যাগ পেয়েছে কোনটা, এই যে জায়গাগুলো, এগুলো তুমি সব এই যে বললাম পাবে। তোমাকে বারবার সার্চ করতে হবে, বারবার রিসার্চ করতে হবে, কিন্তু এগুলো কালকে তুমি এক জায়গায় পেয়ে যাবে, চার্ট আকারে সবকিছু পেয়ে যাবে। তারপরে বললাম বাংলা ইংলিশ সবকিছু একসঙ্গে পাবে। এবং চতুর্থ যেটা বললাম, যে কোনগুলো পড়বে, জিআই ট্যাগ বললে আমি তো বললাম অনেকগুলো প্রোডাক্ট বেরিয়ে যাবে, অনেকগুলো, কোনগুলো পড়বে, কোনগুলো ইম্পর্টেন্ট, সবগুলো তো সমান ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলো যেটা আগামীকাল ক্লাসের মধ্যে পাবে। আগামীকাল ক্লাস কেমন হলো বা কি হলো সেটা আমি তোমাদের থেকে জানবো ফিডব্যাক নিয়ে। আমি শুধু এটুকু বলতে পারি, কালকে যে স্টাডি মেটেরিয়াল, যে পিডিএফ নোটস তোমাদের কাছে যাবে, সেটা তোমার কাছে একটা সম্পত্তি মনে হবে, অ্যাসেট মনে হবে। আমি তোমাকে এতটুকু কথা দিতে পারি যে সেটা তোমার কাছে একটা অ্যাসেট মনে হবে, সম্পত্তি মনে হবে। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, তুমি এর আগে অনেক জায়গাতে পড়াশোনা করেছো, অনেক জায়গায় তো দেখেছো,
যে এই এই ধরনের সাজানো গোছানো সম্পত্তি তুমি অন্য কোথাও পাবে না। আমি তোমাকে এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার কালকে আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম, ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার থেকে ফিডব্যাক নিয়ে জানবো যে কি বললাম বা কি হলো, কতটা কি পেলে, আমি কালকে তোমার থেকে জানবো। ঠিক আছে? তো এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর এই গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে একটা 15 মার্কসের একটা ডিফারেন্ট সেগমেন্ট রয়েছে। এছাড়া স্ট্যাটিক জিকে মূলত আমাদের জিকে এর মধ্যে ঢুকছে। আমি গতকাল জিকে নিয়ে ডিটেলসে বলেছিলাম যে কোন কোন সাবজেক্ট গুলো আমাদের তুলনামূলক গুরুত্বপূর্ণ। জিকে এর মধ্যে বললে অনেকগুলো সাবজেক্ট চলে আসে। কিছু সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবেই, যেমন হিস্ট্রি থেকে কোশ্চেন থাকবে, সায়েন্স থেকে কোশ্চেন থাকবে, জিওগ্রাফি থেকে থাকবে, স্ট্যাটিক জিকে থেকে থাকবে। এবার বাকি যেগুলো বললাম পলিটি থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। ইকোনমিক্স বলেছিলাম, কম্পিউটার বলেছিলাম। দেয় এখন এই রিসেন্ট টাইমে কম্পিউটার থেকে একটা দুটো কোশ্চেন দিচ্ছে, যেহেতু টেকনোলজি বা অন্যান্য সবকিছু এগিয়ে চলছে, আমরা এটা বাদ দিয়ে নিজেদেরকে কোন রকম ভাবতে পারবো না, তাই না? আমি কালকে দুপুরবেলা একবার না খেয়েও থাকতে পারবো, আজ রাত্রে আমি ডিনার না করলেও আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের কাছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যদি এই মুহূর্তে ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়, আমাদের কেমন যেন একটা অন্যরকম মনে হবে, যে কেমন যেন ব্যালেন্স পাচ্ছি না। যেমন হয় না যে আমাদের যদি চোখ কান নাক সব বন্ধ করে দেওয়া হয়, তো তুমি দেখবে হঠাৎ করে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো সাউন্ড পাচ্ছ না, কিছু দেখতে পাচ্ছ না, কোনো কিছু শুনতে পাচ্ছ না, হঠাৎ করে দেখবে তুমি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা এখন এমন একটা পিরিয়ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের কাছে থেকে এই ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট মোবাইল সবকিছু কেড়ে নেয়, আমরা দুম করে হঠাৎ করে আমরা কেমন যেন একটা হয়ে যাবো, মানে ঘোরের মধ্যে চলে যাবো। কিভাবে কি হচ্ছে, সময় কাটছে না, কি করে করবো, কেমন যেন একটা হাত খালি লাগছে। খুব ভুল কথা বলছি না তো? তো এই এই যে যে ঘটনাগুলো এটা আর কি। তো সেটা এটা যেটা বলছিলাম যে কালকে অবশ্যই সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হবে। কেউ লাইভ ক্লাস মিস করবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু সবকিছু মিস করে যাবে। আর অবশ্যই তোমাদের সাথে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আমি বলবো ওখানে জয়েন করে যাও। ডেফিনেটলি তুমি ওখান থেকে অনেক কিছু পাবে। অনেক কিছু বলতে প্রথম কথা বলবো, রিক্রুটমেন্ট সংক্রান্ত যা যা সবকিছু ওখান থেকে পেয়ে যাবে। সেটা যে কোনো ধরনের রিক্রুটমেন্ট, সেটা অল ওভার ওয়ার্ল্ড ইন্ডিয়া মানে ন্যাশনাল লেভেল, আমাদের স্টেট লেভেলে যা কিছু, ইভেন লোকাল লেভেলে নদিয়ার কোনো পৌরসভায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে বা উত্তর দিনাজপুরের কোনো পঞ্চায়েতে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে, সেগুলো দেখবে তুমি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে বিভিন্ন লাইভ ক্লাসের লিঙ্ক গুলো পাবে। টেলিগ্রাম চ্যানেল থেকে এভরিডে তুমি পেয়ে যাবে, কি বলে, মক টেস্ট পেয়ে যাবে। ওই যে যে তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলটা শেয়ার করেছি, ওখান থেকে এন্টায়ার জিকে সাপোর্ট পেয়ে যাবে, এন্টায়ার। মানে প্রত্যেকদিন দেখবে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আসছে। তুমি চাইলে তুমি যদি ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, জয়েন করার পর একবার স্ক্রল করে দেখো যে কত কোশ্চেন রয়েছে। আমি বলবো এখন হাজার ছাড়িয়ে কয়েক লাখ কোশ্চেন ওর মধ্যে রয়েছে। তুমি যদি আগামী ধরো এক সপ্তাহ ধরে একটানা যদি স্ক্রল করো, তাও তুমি প্রথমে পৌঁছাতে পারবে না। এত এত কোশ্চেন ওখানে স্টোর করা রয়েছে। তুমি চাইলে মানে আজকে জয়েন করে 1 মাস আগের কোশ্চেনও তুমি দেখতে পারবে, তার আনসার করতে পারবে। কেউ আছো এরকম যে যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জয়েন করে গেছো? যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক বলছি? কেউ আছো এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেছো, এরকম কেউ আছো এখানে? আচ্ছা, কেউ নেই, তাই তো? ঠিক আছে। আচ্ছা, একজন পাওয়া গেছে, ঠিক আছে, বেশি দরকার নেই, কারণ সবাই কিন্তু চাকরি পাবে না। হ্যাঁ ঠিক আছে, একজনই ঠিক আছে। সবাই প্লিজ জয়েন করবে না, সবাই গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ওখানে একটা লিমিটেড ক্যাপাসিটি রয়েছে, সবাই প্লিজ যাবে না। আবারও বলছি, আমাদের দেখবে কম করেও বলছি যে 10 লাখ ক্যান্ডিডেট, আমি কম করে বলছি, আবারও বলছি, পারবে 15 লাখ 20 লাখ পর্যন্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে। যদি খুব ভুল না বলে থাকি, 15 লাখ প্লাস ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে। এর মধ্যে একটা বেশিরভাগ অংশ শুধুমাত্র জনগণনার জন্য, যে এই এরা ফর্ম ফিল আপ না করলে আমরা বলতে পারতাম না 15 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তাই না? সরকারের কিছু টাকা টাকা আসবে, তাতে আমাদেরই উপকার। কারণ সরকারের কাছে টাকা আসার অর্থ সে অন্য কিছু যাই হোক না কেন, অ্যাটলিস্ট ধরে নিতে পারি যে সরকারের কাছে টাকা আসা মানে এটা জনগণের উপর। যা তোমরা বেশি বেশি করে ফর্ম ফিল আপ করবে, তাতে আমাদেরই উপকার হবে, আমরা সে যারা ফর্ম ফিল আপ করি বা না করি। ঠিক আছে, ওই জন্য বলছি যে সবাইকে যাওয়ার দরকার নেই, কিন্তু ওখানে
গেলে বা ওখানে ইয়ে মানে যদি জয়েন করে থাকো, ওখান থেকে ডেফিনেটলি তুমি বেনিফিট পাবে। ওখান থেকে দেখো যে সমস্ত কিছু শেয়ার করে দেওয়া আছে, মানে জেনুইন তুমি ওখান থেকে দেখতে পাবে সবকিছু যে কি কি রয়েছে না রয়েছে, সবকিছু দেখো দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আমি তাহলে এই পর্যন্ত রাখছি। আগামীকাল আমার যদিও বেশ কয়েকটা পয়েন্ট বলা হয়নি, মানে গতকাল যে এগুলো ছিল সেটা অসমাপ্ত রয়েছে, এখনো পর্যন্ত ওটা শেষ হয়নি। ওটার আরো কিছু জায়গা আমাদেরকে বলতে হবে, সেগুলোকে শেয়ার করতে হবে। আমি আজ আর যাচ্ছি না, আগামীকাল যদি একবার সময় হয় বা যদি তোমরা একটু পারমিশন দাও, তাহলে আগামীকাল আমি একবার বসে এগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও তো, একটা মিনিট সময় নিচ্ছি। একটা মিনিট আমি সময় নিচ্ছি। একটা মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ। একটা মিনিট আমি সময় নিচ্ছি। ফিজটা আমি এটা যেটা লাস্ট ক্লাস রয়েছে আগামীকাল, স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স শুক্রবার, শনিবার দিন থাকছে তোমার ইয়েটা কি বলে অঙ্কের ক্লাস। এই অঙ্কের ক্লাসে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের জন্য যখন তোমাদের সাথে আমি শনিবার দিন ক্লাসে শেয়ার করে দেবো। আগামীকাল ক্লাসটা মন দিয়ে করো, আর তো মাত্র মাঝে একটা দিন, তারপরে এই নিয়ে আমি বিস্তারিত তোমার সাথে জানিয়ে দেবো যে সমস্ত কিছু কোর্স ফি কি, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে। আমি কোর্স ফি যখন বললাম, আমি তোমাদেরকে একটা দুটো কথা বলে রাখি, কোর্স থাকবে সবার সাধ্যের মধ্যে। আরেকটু ভেঙে বলি, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্ন মধ্যবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেরকম ভাবে থাকবে। অন্যভাবে বলি, তোমার পরিচিত মেজো সেজো যারা ইনস্টিটিউট রয়েছে, মেজো সেজো, তাদের যে কোর্স ফি রয়েছে তার থেকেও কম কোর্স ফি থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন যদি বলো, তাহলে মেজো সেজো ছাড়ো, যাদেরকে তুমি বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। যদি কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলো, ধারে কাছে পৌঁছাতে পারবে না। যাই হোক, এই ব্যাপারগুলো থাকবে। আমি এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে আগামীকাল শনিবার দিন শেয়ার করে দেবো। সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র কি কি ক্লাস দেখছি, ইংলিশ দেখছি, অঙ্ক দেখছি, স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের ক্লাস দেখছি। অন্যান্য জিকে যে সব, আবারও বলছি সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। মানে কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। আমাদের কোন রকম খিচুড়ি বলে কোনো ক্লাস হবে না যে জিকে ক্লাস হচ্ছে, না। ক্লাস হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এরকম। এবার অবশ্যই তার যতটা ডেপথ আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য যতটুকু দরকার আমরা সেটুকুই পড়াশোনা করবো। আমি তোমাকে পলিটি, ইকোনমিক্স, ডব্লিউবিসিএস এর মধ্যে পড়াবো না। ওখানে আমি পুরোপুরি সাজেস্টিভ পড়াবো, যে কতটুকু যা দরকার। কম্পিউটারের জন্য, এনভায়রনমেন্টের জন্য আমি পুরোপুরি সাজেস্টিভ যাবো, যে এতটুকু দরকার বা এই নোটস গুলো তোমাদের কাছে থাকা দরকার, এইগুলো তোমাকে পড়ে যেতে হবে। আমি একদম মানে ওখানে আমি তোমাকে কম্পিউটারে পণ্ডিত বানাবো না, আমি তোমাকে মাস্টার ডিগ্রি করাবো না, যে এমটেক করাচ্ছি কম্পিউটারে বা এমএসসি এমসিএ করাচ্ছি, একদমই না। আমি তোমাকে যতটুকু দরকার আমাদের পরীক্ষার জন্য ততটুকুই করবো। তাই আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ ক্লাস আসবে, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। বোঝাতে পারলাম? আমি এইগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে শনিবার ক্লাসে বিস্তারিত বলবো। শনিবার লাইভ ক্লাস কেউ মিস করবে না, কারণ আশা করি বলার দরকার নেই যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আজ থেকে বুঝতে পারবে যে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস গ্রুপে আর যাচ্ছে না। তো গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, এটা মাথায় রেখে দিও। আর বলবো যে অ্যাক্টিভ থাকো, প্লিজ অ্যাক্টিভ থাকো, প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করো, নিজেকে বোঝাও, নিজেকে জানাও, নিজের অস্তিত্ব সবাইকে জানাও, এটা দরকার রয়েছে। কারণ আবারও বলছি, তোমার এই পাগলামি, তোমার এই এনার্জি, এটা ভীষণভাবে দরকার। তার মানে এটা বলছি না যে তুমি ঢাক পিটিয়ে বেরো, যে আমি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছি বা আমি অন্য কিছু করছি বা আমি পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করছি, এটা বলছি না।
আমি বলতে চাইছি তুমি যেটার মধ্যে রয়েছো সেখানে ভীষণভাবে অ্যাক্টিভ থাকো। তুমি যেটার মধ্যে নেমেছো সেটা পরিচয়, যে যে বললাম গতকাল তুমি ব্যাট হাতে নেমেছো মানে তুমি ব্যাটসম্যান। এর আগে তুমি চুল কাটতে না রান্না করতে দেখার দরকার নেই, তুমি ব্যাট হাতে যখন মাঠে নেমেছো তুমি ব্যাটসম্যান। এখানে যখন তুমি নেমেছো এখন তুমি কিন্তু একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী, তাই তোমার বন্ধুটাও কিন্তু তোমার একজন কম্পিটিটর। তোমার সঙ্গে যদি তোমার ভাই বোন, তোমার ওয়াইফ, তোমার হাজব্যান্ড যদি পরীক্ষা বসে, তারাও তোমার কম্পিটিটর, সেও তোমার কম্পিটিটর। ঠিক এটা আজকে যদি মনে করতে পারো, ভাবতে পারো, দেখবে তোমার অন্যরকম একটা ফিলিংস আসবে, অন্য তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আসছে। এই সাইকোলজিক্যাল চেঞ্জ গুলো আগে দরকার রয়েছে, সেগুলোকে আগে করো। বই সামনে নিয়ে বসলে তুমি পড়তে পারবে না, বই সামনে নিয়ে বসলে তুমি পড়তে পারবে না। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারো। অনেকদিন এই পর্যন্ত এমন নয় যে বই পড়োনি, আরো একবার করে দেখতে পারো। তবে এই কথাগুলো বুঝতে জন্য একদম মানে সময় চলে না যায়, যে যখন বুঝতে পারলে তখন তাকে দেখলে যে জীবনের প্রায় দুপুর কাটিয়ে সন্ধ্যা হয়ে নেমে গেছে, আর এখন কিছু করা যাবে না। এটা যেন না হয়, এটা খেয়াল রেখো। ঠিক আছে, আমি শুধুমাত্র বলতে পারি, সাবধান করতে পারি, 4 বার করে বলতে পারি, 10 বার করে বলতে পারি। পার্সোনালি তুমি আমাকে ফোন করলে আমি তোমার সাথে আবারও কনসাল্ট করতে পারি। তোমার পায়ের নখ উল্টে গেলে আমি একটু ন্যাকড়া জড়িয়ে দিতে পারি, ওষুধ লাগিয়ে দিতে পারি, ব্যান্ডেজ করে দিতে পারি। আমার ক্যাপাসিটি, আমার লিমিটেশন এই পর্যন্ত। আমি তোমাকে 2-4 বার ধাক্কা দিতে পারি, কিন্তু আমি তোমার হয়ে দৌড়ে দিতে পারবো না। ওই জার্নি তোমার, তোমার যে রাস্তাটা তোমার জন্য নির্ধারিত, ওটা তোমাকে হেঁটে পার হতে হবে, আমি কিছু করতে পারবো না বাবা। ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম। 8টা থেকে আমার অন্য একটা ক্লাস রয়েছে, এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা থেকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর নেক্সট যেটা বলার, যে অ্যাক্টিভ থেকো, প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করো, এটা দরকার রয়েছে, প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করো। থ্যাংক ইউ, গুড নাইট।